আসসালামু আলাইকুম। আমার কথা শোনা যাচ্ছে? আসসালামু আলাইকুম। সবকিছু ক্লিয়ার? কথা শোনা যাচ্ছে? শুভ সন্ধ্যা। সবকিছু ঠিক আছে? কথা ঠোঁটের সাথে মিলছে? আচ্ছা ঠিক আছে, সবাই বলছে ঠিক আছে। আশা করি তাহলে ঠোঁটের সাথে মিলছে। আমার জীবনের বিশেষ সাফল্য, আসলে ভাই সাফল্য মানে আমি খুব হতাশ। সমরিতা খান দিশা বলছে বিসিএস এর সাফল্য শেয়ার করার জন্য। আসলে খুব বেশি যে সফল তা বলবো না, মোটামুটি আছি আর কি। ক্লিয়ার ম্যাম? সেটা তাহলে আমরা ক্লাস শুরু করে দেই। আজকের আমাদের ক্লাস হচ্ছে আপনার উইলিয়াম শেক্সপিয়ারের যে গুরুত্বপূর্ণ কতগুলো ট্র্যাজেডি আছে, এই ট্র্যাজেডি নিয়ে সেটা কিন্তু দেয়া আছে, কিন্তু তারপরে এই ক্লাসের কেন প্রয়োজন, আসলে আপনি এই ক্লাসটা কেন করবেন? এই ক্লাসটা মূলত এই জন্য করবেন কারণ এই ক্লাসে দেখা গেছে কি অনেক জিনিস ভেঙে বোঝানো হয় যেটা শীটে থাকে না। শীটের কিছু সীমাবদ্ধতা থাকে যেটা আপনি ক্লাসে কি করতে পারেন, ঘাটতিটা ফিল আপ করতে পারেন। এই জন্য আমরা ক্লাসটা করছি, ঠিক আছে? তো প্রথমে আমরা শেক্সপিয়ারের ট্র্যাজেডি পড়াবো। আমি কেন ট্র্যাজেডি একদম একদম ইন্ডিভিজুয়াল পড়াচ্ছি, এই জন্য পড়াচ্ছি কারণ দেখা গেছে কি বড় বড় যে এইগুলো গল্পগুলো ট্র্যাজেডি বিখ্যাত, সেগুলো থেকেও প্রশ্ন আসছে, কোটেশন আসছে। তা আপনারা বলেন যে কোটেশন ভুলে যান, মনে থাকে না, মনে না থাকাই স্বাভাবিক, কারণ আপনারা এই জেনরাতে এই জেনরা পড়েন নাই, তারপরে হচ্ছে আপনাদেরকে এর ভিতরে লাইন দেওয়া হয়। তাহলে গল্পটা আজকে যদি ভালো করে পড়াই, আশা রাখি যে আপনারা কোটেশন গুলো মনে রাখতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, হ্যামলেট বোর্ডে লিখেছি। হ্যামলেট, হ্যামলেট এটা হচ্ছে ফ্রেজ, এটার মানে কি জানেন? হ্যামলেট মিন্স স্মল ভিলেজ। Small village which does not have its own church, মানে এটা যার নিজস্ব কোনো প্রার্থনাগার নেই, নিজস্ব কোনো প্রার্থনালয় নেই, মানে এটা নিজস্ব কোনো যে প্রার্থনা করবে, প্রার্থনা করার জন্য নিজস্ব কোনো মন্দির নেই, ঠিক আছে? তাহলে হ্যামলেট মিন্স হচ্ছে ছোট্ট গ্রাম যার নিজস্ব কোনো প্রার্থনালয় নেই। এটা হচ্ছে একটা মিনিং, এই হ্যামলেট যে এই ফ্রেজটার মিনিং। আর টেম্পেস্ট মানে হচ্ছে প্রচন্ড ঝড়, টেম্পেস্ট মানে হচ্ছে প্রচন্ড ঝড়, ঠিক আছে? এখন আছে হ্যামলেটের কথা বলবো। আসলে ব্যক্তিগত জীবনে, বাস্তব জীবনে আমরা এক একজনই হ্যামলেট। এই জন্যই শেক্সপিয়ারকে ফাদার অফ দ্য ইংলিশ লিটারেচার, বস অফ দ্য ইংলিশ লিটারেচার বলা হয়, কারণ একমাত্র উনি হচ্ছে গ্রেটেস্ট সাইকোলজিস্ট অফ ইংলিশ লিটারেচার, ইংরেজি সাহিত্যের গ্রেটেস্ট সাইকোলজিস্ট। এখন প্রশ্ন আসলো কেন সাইকোলজিস্ট? আপনি হ্যামলেটের ভিতরে নিজের চরিত্রটা খুঁজে পাবেন। হ্যামলেট গল্পটার মূলত যে মেইন যে থিমটা, এই থিমটা হচ্ছে রিভেঞ্জ। রিভেঞ্জ তো বুঝেন, মানে প্রতিশোধ নেওয়া। আপনার সাথে যখন কোনো অন্যায় সংঘটিত হয় বা আপনার আপনজনের সাথে যখন আপনি প্রতিশোধ দিবেন, সেটাকে আমরা বলি রিভেঞ্জ। দ্যাটস মিন্স এই যে হ্যামলেট ট্র্যাজেডিটা, এটা হচ্ছে, এটার যদি কাইন্ড বলেন, থিম বলেন, এটা হবে রিভেঞ্জ ট্র্যাজেডি বা রিভেঞ্জ থিম। এখন প্রশ্ন আসলো যে গল্পটা যে বলবো, আপনি তো দেখা গেছে সেটা আমি ইন্ডিভিজুয়ালি কে কোনটা আপনাকে বলি নাই, এই জন্য আমার গল্পের সুবিধার্থে আমি একটু নামগুলো লিখে দিচ্ছি, ঠিক আছে? দেখেন এখানে হচ্ছে হ্যামলেট হচ্ছে ডেনমার্কের রাজপুত্র,
ডেনমার্কের রাজপুত্র। আর কিং হ্যামলেট হচ্ছে ডেনমার্কের সাবেক রাজা। দেখছেন, তাহলে উনি এখন রাজা না, আগে ছিলেন। ডেনমার্কের সাবেক রাজা। ডেনমার্ক তো চিনেন, স্ক্যান্ডিনেভিয়ান দেশ। সাবেক রাজা। তারপরে হচ্ছে দেখেন গার্ট্রুড, এটা হচ্ছে হ্যামলেটের মা, ওনার ওয়াইফ। কিং হ্যামলেটের ওয়াইফ ছিল আগে। হ্যাঁ, কিং হ্যামলেট এর ওয়াইফ ছিল। ছিল মানে কেন লিখলাম জানেন? কারণ উনি যখন মারা যায় তো উনি আবার বিয়ে করেন, ওনার দেবরকে বিয়ে করেন। গার্ট্রুড উনি ওনার দেবরকে বিয়ে করেন। দ্যাটস মিন কিং হ্যামলেট মারা যাওয়ার পর তার দেবরকে বিয়ে করেন, এই জন্য আমি ছিল কথাটা লিখছি। আর হচ্ছে হ্যামলেটের মা, হ্যামলেটের মা। আর এখানে অফিলিয়া হচ্ছে গল্পের নায়িকা। অফিলিয়া হচ্ছে আমাদের নায়িকা। এই অফিলিয়ার বাবার নাম হচ্ছে পলোনিয়াস। পলোনিয়াসের মেয়ে লেয়ারটেসের বোন। কয়েকটা নাম জানলে আপনাদের চলবে, ঠিক আছে? আমি আবারও বলছি, দেখেন হ্যাঁ, এই চরিত্রগুলো গুরুত্বপূর্ণ। পলোনিয়াস হচ্ছেন একজন বিখ্যাত সভাসদ ছিলেন। আর এই গল্পের যে মেইন যে ভিলেন ক্যারেক্টার তো দেখা যাচ্ছে, আমি এদিকে লিখছি তাহলে ক্লোডিয়াস। ঠিক আছে, ক্লোডিয়াস। ক্লোডিয়াস উনি হচ্ছে হ্যামলেটের চাচা। রাজপুত্র হ্যামলেটের চাচা হচ্ছে উনি। আর পলোনিয়াস হচ্ছে, এই যে একটু আগে তো লিখলাম, পলোনিয়াস হচ্ছে অফিলিয়া লেয়ারটেসের বাবা। অফিলিয়া লেয়ারটেসের বাবা হচ্ছে পলোনিয়াস। এতটুকু তো আপনারা হয়ে গেছেন। বাল্টিক কান্ট্রি ডেনমার্ক না, বাল্টিক কান্ট্রি হচ্ছে কি জানি, লিথুনিয়া, এস্তোনিয়া, আরেকটা জানি কি ভুলে গেছি। ঠিক আছে, এখানে দেখেন হ্যামলেটের চরিত্রের ভিতরে আপনাদের এই কয়েকটা চরিত্র একটু মনে রাখেন। প্রথমটা হচ্ছে যিনি হচ্ছে এই গল্পের আমাদের যে প্রোটাগনিস্ট, মানে যে মেইন নায়ক, তিনি হচ্ছেন হ্যামলেট, যিনি ডেনমার্কের রাজপুত্র। তারপর হচ্ছে কিং হ্যামলেট, মানে ডেনমার্কের সাবেক রাজা। তো এখন প্রশ্ন আসছে বর্তমান রাজাকে। এখন হ্যামলেটের বা চাচা ডেনমার্কের বর্তমান রাজা ক্লোডিয়াস। ঠিক আছে, ডেনমার্কের বর্তমান রাজা হচ্ছে ক্লোডিয়াস। আর গার্ট্রুড হচ্ছে কিং হ্যামলেটের ওয়াইফ ছিল, আর হ্যামলেটের মা অফিলিয়া হচ্ছে নায়িকা। আপনারা মোটামুটি বোর্ডে ক্লিয়ার হয়ে গেছেন, ঠিক আছে? এখন আসেন গল্পটা বলি, একটু ধৈর্য ধরে গল্পটা শুনতে হবে। শোনার পরে আশা করি এটা থেকে যে কোটেশন আসুক, প্রশ্ন আসুক, আপনি এটারে ফালাফালা করে ফেলবেন। এখন আমি একটু সরে দাঁড়াই যেন লেখাটা আপনারা দেখতে পারেন। গল্পটা হচ্ছে এরকম যে হ্যামলেট যে রাজপুত্র ছিল, সে রাজপুত্র তার বাবার যে শেষকৃত্য অনুষ্ঠান, সেই অনুষ্ঠানের জন্য তার বাবা যে মারা গেছে, বাবা মারা যাওয়ার যে রিচুয়ালটা, এই রিচুয়ালটার জন্য সে উইটেনবার্গ ইউনিভার্সিটি থেকে তার এই ডেনমার্কের এলসিনুর প্রাসাদে আসে, ইয়াতে আসে আর কি। মানে সে হচ্ছে উইটেনবার্গ ইউনিভার্সিটির ছাত্র। তার বাবা যখন মারা যায় সে তখন স্পটে ছিল না, সে তখন ইউনিভার্সিটিতে তখন অধ্যয়ন করতো। বাবার মৃত্যুর খবর শুনে সে রাজপ্রাসাদে আসে, এলসিনুর এটাকে বলি আমরা, দুর্গ, এই যে রাজপ্রাসাদে আসে। আসার পর কিছুদিনের মাথায় দেখা যায় যে রাজার যে প্রহরী আছে, এই দুইজন প্রহরীদের মধ্যে একজন হচ্ছে মার্সেলাস, আরেকজন হচ্ছে বার্নার্ডো। এই বার্নার্ডো রাজার কি দেখছে? প্রেতাত্মা দেখছে, কিং হ্যামলেটের প্রেতাত্মাটা দেখছে। ঠিক আছে, কিং হ্যামলেটের প্রেতাত্মা দুজন প্রহরী দেখে হ্যামলেটের বন্ধু হোরেশিওকে বলল। হ্যামলেটের বন্ধু যে হোরেশিও, ওকে বলছে, জানেন আমরা তো আগের রাজা যে যিনি ছিলেন তার ইয়াটা দেখেছি, ছায়াটা দেখেছি, তাকে রাজপ্রাসাদে হাঁটতে ঘোরাঘুরি করতে দেখেছি।
গভীর রাতে মানে 12টার পর। হরিশও যেহেতু পড়ালেখা করা মানুষ, সে বিশ্বাস করেনি। সেও পরের দিন গেল, গিয়ে একই কাহিনী দেখলো, মানে তার চোখেও রাজার প্রেতাত্মা ধরা পড়ে। তখন হরিশু গিয়ে কিং হ্যামলেটের যে ছেলে মানে রাজপুত্র, এই যে আমাদের গল্পের নায়ক, এই নায়ককে বলে যে তোমার বাবাকে তো দেখেছি, তুমি চলো আমাদের সাথে দেখি। তখন হ্যামলেট অবাক হয়ে যায় যে এটা কিভাবে সম্ভব, আমার বাবা তো মারা গেছে, আমার বাবার প্রেতাত্মা কেন ঘুরবে, হয়তো এটা কোনো গোস্ট হতে পারে, বড় কিছু হতে। তো এই তখন সে গেল, গিয়ে দেখলো তার বাবার প্রেতাত্মা হাজির। তখন সে তার বাবার প্রেতাত্মাকে জিজ্ঞেস করলো যে তুমি কি আসলে কিং হ্যামলেট আমার বাবা? তখন বললো হ্যাঁ আমি কিং হ্যামলেট, আমার সাথে অন্যায় হয়েছে দেখে আমি এখানে এসেছি, তুমি আমার সাথে যে অন্যায় হয়েছে সে অন্যায়ের প্রতিশোধ নেবে। এখন প্রশ্ন হলো যে অন্যায়টা কি হয়েছে, কিসের প্রতিশোধের গল্প উনি বলছে? মাঝে মধ্যে আটকে যাচ্ছে কেন? আটকে যাওয়ার তো কথা না। আচ্ছা আচ্ছা, এখন আমরা গল্পটা বলতে নিছিলাম যে কিং হ্যামলেট তার ছেলের কাছে সে কিভাবে মারা গেল সেই গল্পটা বলছে। তো সেই গল্পটা বলতে গিয়ে সে বলল সে যখন একদিন দুপুরবেলা ঘুমাচ্ছিল তখন তার ভাই ক্লোডিয়াস তার কানের ভিতরে হ্যাবোনা নামের এক গাছের রস তার কানে ঢেলে দেয়। সেই কানে ঢেলে দেওয়ার পর সেটার বিষক্রিয়ায় সে কি করে মারা যায়। দ্যাটস মিন, তাহলে সহজ ভাষায় যদি বলি, তার ভাই ক্লোডিয়াস তাকে বিষ দিয়ে হত্যা করে। একটা গাছের রস, একটা টক্সিক গাছের রস, সেই গাছের রস দিয়ে কিং হ্যামলেটকে হত্যা করে। এই যে হত্যা করা হয়েছে, এই হত্যা করার ফলে তার সাথে যে ইনজাস্টিসটা হয়েছে, এই ইনজাস্টিসটার প্রতিশোধ নেওয়ার জন্য সে তার ছেলে হ্যামলেটকে বলে। আর এই দিকে হ্যামলেট দেখে যে তার বাবার মৃত্যুর 2 মাসও হয় নাই, তার মা গার্টুট এই ক্লোডিয়াসকে বিয়ে করেছে। তার মা গার্টুট কি করেছে? ক্লোডিয়াসকে বিয়ে করেছে। তখন তার মাথায় কাজ করলো যে আমার বাবা মারা যায়নি, 2 মাসও হয়নি, আমার মা কিভাবে আমার চাচাকে বিয়ে করে ফেলে। তখন সে কষ্ট পেয়ে বিরক্ত হয়ে তখন সে বলেছিল ফ্রেন্ডটি দাই নেম ইজ ওমেন, মানে নারী তোমার নামই হচ্ছে ভঙ্গুরতা, ছলনা, তুমি এক জায়গায় স্টেবল থাকতে পারো না। আমার বাবা কি তোমাকে কম ভালোবেসেছিল যে তুমি আমার বাবা মারা যাওয়ার 2 মাসেরই হয়নি তুমি আবার আমার চাচা ক্লোডিয়াসকে বিয়ে করে ফেলছো? সে মনে মনে ভাবছে। আর এই সলিলিকিউটা তার মায়ের উদ্দেশ্যে করেছিল, যে ফ্রেন্ডলি দাই নেম ইজ ওমেন বলতে সে তার মাকে উদ্দেশ্য করে এটা বুঝিয়েছিল। তো এখন যখন সে শুনলো যে কি ক্লোডিয়াস তার চাচা তার বাবাকে হত্যা করছে, তো সে তখন কনফিউজড হয়ে গেল যে আসলে কি এটা সত্য, আমার চাচা বাবাকে মারছে, নাকি এটা আসলে মিথ্যা কথা, এটা কি সম্ভব? তখন সে এটাই ভাবতেছে যে আসলে সে কি করবে, সে কি তার বাবার হত্যার প্রতিশোধ নিবে, নাকি সে যেভাবে আছে সেভাবেই থাকবে। এর ভিতরে দেখা যায় যে সে পাগলের অভিনয় শুরু করে, মানে সে পাগল সেজে যায় বাবার হত্যাকারীকে ধরার জন্য। আসলে কে তার বাবার হত্যাকারী ছিল সেটা জানার জন্য সে পাগলের অভিনয় শুরু করে। এই পাগলের অভিনয় তার একটাই উদ্দেশ্য ছিল যে আসলে কি তার চাচা হত্যাকারী সেটা বের করার জন্য। এর মাঝে সে আবার একটা নাটক মঞ্চস্থ করে, ঠিক আছে, এটার নাম হচ্ছে মার্ডার অফ গঞ্জাগো। ঠিক আছে, তাহলে মার্ডার অফ, আপনাদের যদি প্রশ্ন আসে যে মার্ডার অফ গঞ্জাগো কোথায় হয়েছিল, তাহলে হ্যামলেটে হয়েছিল। মার্ডার অফ গঞ্জাগো নামে একটা প্লে উইদিন প্লে, মানে এটাকে বলছে প্লে উইদিন প্লে, মানে হ্যামলেটটা তো একটা নাটক প্লে, এই প্লেটার ভিতরে আবার সে আরেকটা নাটক মঞ্চস্থ করছে, এই জন্য এটার নাম প্লে উইদিন প্লে। এক নাটকের ভিতর যখন আরেক নাটক মঞ্চস্থিত হয় তখন সেটাকে বলে প্লে উইদিন প্লে। মূলত সে মার্ডার অফ গঞ্জাগো দিয়ে তার বাবাকে যেভাবে হত্যা করা হয়েছে তার চাচার সামনে সে একই দৃশ্য দেখায়। দেখার পর তার চাচা
মানে থতমত খেয়ে যায়, মানে অস্থির হয়ে পায়চারি শুরু করে। সে ভাবে যে আমি তো আমার ভাইকে এভাবে হত্যা করছি, এটা কিভাবে সম্ভব, সে যেভাবে যেভাবে মেরেছে সেম এই জিনিসটাই মার্ডার অফ গন্ডার নাটকটার মাধ্যমে তাকে দেখানো হচ্ছে। তখন সে বলছিল যে স্টপ দ্য লাইট, লাইট বন্ধ করে, আমার ভালো লাগছে না। তখনই হ্যামলেট বুঝতে পারছে যে তার চাচাই হচ্ছে তার হত্যাকারী। কারণ তার চাচা যদি হত্যাকারী না হতো তাহলে এত অস্বস্তি সে ফিল করার কথা ছিল না। সে যা অন্যায় করেছে তা যখন তার চোখের সামনে ভেসে উঠেছে, সে তখন অস্থির হয়ে গেছে যে এটা কিভাবে সম্ভব যে আমি যা করছি এটা আমাকেই দেখাচ্ছে। তো তার মুখের এক্সপ্রেশন দেখেই হ্যামলেট ধরতে পারছিল যে তার চাচাই হচ্ছে তার বাবার হত্যাকারী। কিন্তু এটা জেনেও সে কিভাবে তার চাচার হত্যা, চাচার সাথে মানে চাচাকে কিভাবে সে হত্যা করবে বা কিভাবে প্রতিশোধ নিবে এই চিন্তায় সে অস্থির হয়ে যায়। তো এমন সময় তার মনে হয় যে ধুর মরেই যায়, মরে যাওয়াটাই মনে সহজ। তখন সেই কথাটা সলিলিটা বলেছিল, টু বি অর নট টু বি, দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন, whether it is nobler in the mind to suffer। এরকম অনেক বড় আছে কবিতা, ইয়ার সলিলিটা 7-8 লাইনের। এটার দ্বারা এটাই বুঝাইছে যে আমি কি মরে যাব নাকি পৃথিবীতে থাকবো। এতটা দুর্বিষহ তার কাছে লাগছিল। একদিকে মা বিয়ে করে ফেলছে চাচাকে, যেই চাচা কিনা তার বাবার হত্যাকারী। তো সে তখন কি করলো, এই সলিলিপুটা তখন বলেছিল। এর মাঝে দেখা যায় সে তো দিগ্ভ্রান্ত হয়ে আছে বাবার হত্যার নেশায়, প্রতিশোধের নেশায়। তার মার সাথে একদিন পলোনিয়াস, এই যে নায়িকার বাবা, অফেলিয়ার বাবা কথা বলতেছিল। সে ভুল বুঝে কি করলো, পলোনিয়াসকে ছুরি দিয়ে মেরে ফেললো। ঠিক আছে, পলোনিয়াসকে ছুরি দিয়ে মেরে ফেললো। এই যে ছুরি দিয়ে মেরে ফেলছে, মেরে দেওয়ার ফলে অফেলিয়া কি করলো, একদিকে তো তার নায়ক ছিল হ্যামলেট, হ্যামলেট পাগলের অভিনয় করতেছে। তো সে তো আর জানে না যে নায়ক যে পাগলের অভিনয় করতেছে। এমনি তার মন খারাপ, তার নায়ক তার থেকে চলে গেছে, পাগলের অভিনয় করতেছে। তারপরে সে যাকে ভালোবাসে সেই লোক তার বাবাকে হত্যা করছে। সেই দুঃখে নায়িকা কি করলো, একদিন হাঁটতে 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 জলাশয়ের ধারে নেমে আপু মানে পানিতে ডুবে মারা যায়। ঠিক আছে, পিতৃ হত্যার সুখে এবং তার এই যে হ্যামলেটের এই অবস্থা দেখে সে নিজেই কি করে আত্মঘাতী হয়ে যায়। অফেলিয়া মারা গেল, পলোনিয়াস মারা গেল। আর আছে এখানে দেখো, দেখেন গার্টুড, তারপর হচ্ছে আছে লেয়ারটেস আর হ্যামলেট, এই তারা বেঁচে আছে। তো রাজা কিন্তু বুঝে গেছে, টের পেয়ে গেছে যে হ্যামলেট মনে হয় জেনে গেছে আমি যে তার বাবাকে মারছি। তখন সে কি করলো, হ্যামলেটকে প্রথমে এই দেশ থেকে বললো তুমি চলে যাও, তুমি একটা জায়গায় ইংল্যান্ডে চলে যাও, এখান থেকে চলে যাও, মানে এটাও তাকে একটা হত্যার পরিকল্পনা ছিল। তো দুর্ভাগ্য মানে সৌভাগ্যক্রমে হ্যামলেট ওখান থেকে বেঁচে আবার ফিরে আসে। তো প্রথম পরিকল্পনা গার্ডুডের ব্যর্থ হয়, সে দ্বিতীয় আরেকটা পরিকল্পনা করে হ্যামলেটকে মারার জন্য। সেটা ছিল একটা ফেন্সিং ম্যাচ, মানে যেটাকে আমরা বলি কি জানো, জানেন যে মল্লযুদ্ধ আর কি। দ্যাটস মিনস দুইজন একসাথে বসি দিয়ে তরবারি দিয়ে খেলবে, যে যাকে মানে তরবারি দিয়ে খেলে যে যাকে মেরে ফেলতে পারে। তো এই ফেন্সিং ম্যাচটা কার কার সাথে হবে, এই ফেন্সিং ম্যাচের প্ল্যান কিন্তু পাতে গার্টুড তার চাচা হ্যামলেটকে হত্যা করার জন্য। এখানে লেয়ারটেস যখন ফিরে এসে দেখে হ্যামলেট তার বাবাকে মেরে ফেলছে আর তার বাবা মরে যাওয়ার কারণে তার বোনও মরে গেছে, তখন লেয়ারটেস এতটাই হয়ে যায়, সে বলে আমি হ্যামলেটের সাথে খেলবো। মানে সে ম্যাচটা ফিক্সড করে হ্যামলেটের সাথে লেয়ারটেসকে অফিলিয়ার ভাই, লেয়ারটেস হচ্ছে অফিলিয়ার ভাই। এই ফেন্সিং ম্যাচেও এখানে একটা ষড়যন্ত্র রচনা করে গার্টুন। সে একটা পেয়ালা রাখে, এটার ভিতর থেকে বিষ, আর লেয়ারটেসের যে তরবারিটা থাকে সেই তরবারিটাতে সে বিষ মিশিয়ে দেয়। দুইটা কাজ করে, সে ভেবেছে হয়তো পানিটা শরবতটা খেয়ে হয়তো হ্যামলেটকে মারবে, আর নয়তো যদি লেয়ারটেসের তরবারির আঘাতে কে হ্যামলেটকে সে মেরে ফেলবে। কিন্তু দেখা যায় যে যখন এই প্রতিযোগিতাটা শুরু হলো, শুরু হওয়ার পর এই ছুরিটার যে তলোয়ারটা, যে এই তলোয়ারটা কি করে ভুলক্রমে দেখা যায় যে হ্যামলেটের গায়েও লাগে এবং লেয়ারটেসের গায়েও লাগে। তো লেয়ারটেস এই জন্য মারা যাচ্ছিল। মারা যাওয়ার সময় লেয়ারটেস খুলে বলে যে এগুলো তো সব তোমার চাচার প্ল্যান,
তো আর এইদিকে এক ফাঁকে গার্টুট এই খেলা দেখতে গেছিল, গার্টুট ওই যে বিষের পেয়ালা রাখছিল, শরবত দিয়ে মানে শরবত দেখতে দেখা যায়, এই পেয়ালার পানিটা খেয়ে ফেলে, শরবতটা খেয়ে ফেলে। তাহলে এখানে গার্টুটও কি করবে, মারা যাবে। গার্টুটও কিভাবে মারা গেল, ওই যে শরবতটা রাখছিল তার হাজবেন্ড ক্লডিয়াস, সেটা খেয়ে মারা গেল। আর হচ্ছে লেয়ারতেস মারা গেল ওই তীর যে তরবারির যে তীরে যে বিষটা ছিল, ওই বিষটা কি করছিল, হ্যামলেট তাকে উল্টা মেরেছিল, পত্যাঘাত করছিল, সেটা থেকে সে মারা গেছে। আর যখন লেয়ারতেস বলল যে তোমার চাচাই সব এগুলো প্ল্যান করছে তোমাকে মারার জন্য, তখন সে ছুরিটা নিয়ে তার চাচাকেও মারে। তো তার চাচাও মারা যায়, এবং সে লেয়ারতেস তাকে দুটো আঘাত করছিল, সে আঘাতের ফলে হ্যামলেটও মারা যায়। গার্টুট মারা গেল, লেয়ারতেস মারা গেল, ক্লোডিয়াস মারা গেল, মানে তার চাচা মারা গেল। এখানে পুরো সিনটাতে শুধু একটা মানুষই জীবিত ছিল, সেটা ছিল হোরেশিও, তার তার বন্ধু, ঠিক আছে, তার বিশ্বস্ত বন্ধু, সেই বেঁচে ছিল। শেষ মুহূর্তে দেখা যায় যে আরেক অঞ্চলের রাজা, নরওয়ের রাজা ফর্টিনব্রাশ আসে, এসে বলে যে এভাবে একজন হ্যামলেট, একজন প্রিন্সের করুণ মৃত্যু হতে পারে না, যেহেতু সে মারাই গেছে তাকে বীরত্বের সাথে সমাহিত করা হবে, দাফন করা হবে। এটার মতন বড় কোনো গল্প নেই, এই জন্য এই গল্পটা এত দীর্ঘতম। ঠিক আছে, ভিডিওটা আটকে যাচ্ছে। ম্যাম এই গল্পটা মনে রাখছেন কিভাবে? গল্পটা তো একদম সহজ, বারবার শুনবেন। আমি আবার একটু রিভিউ দিই গল্পটা ছোট্ট করে। কিং হ্যামলেটের কাছে কিং হ্যামলেট আসে, ঠিক আছে, হ্যামলেটের কাছে কিং হ্যামলেট আসে, এসে বলে যে তোর চাচা আমাকে মারছে, তুই এই মারার প্রতিশোধ দিবি, ঠিক আছে, প্রতিশোধ দিবি। তারপরে হ্যামলেট কি করে পাগল সেজে যায়, পাগল সেজে একটা নাটক মঞ্চস্থ করে বুঝে যায় যে তার চাচাই হচ্ছে তার বাবার হত্যাকারী। এই বাবার হত্যাকারী বুঝার পর সেও কিভাবে তাকে হত্যা করবে সেই চিন্তায় সেই প্ল্যান করতে থাকে। আর এর মাঝে দেখা যায় যে তার নায়িকার সাথে তার দূরত্ব তৈরি হয়, যেহেতু সে পাগলের অভিনয় করতেছে, এবং নায়িকার বাবাকে সে মেরে ফেলে, নায়ক মেরে ফেলে, যার কারণে নায়িকা পুকুরে ডুবে মারা যায়। আর লাস্ট দৃশ্য যেটা গুরুত্বপূর্ণ মনে রাখবে, যে একটা ফেন্সিং ম্যাচ ছিল, মানে তরবারি প্রতিযোগিতা হয়েছিল অফেলিয়ার ভাই লেয়ারতেস আর কি হ্যামলেটের ছেলে হ্যামলেটের সাথে, মানে হ্যামলেট আর লেয়ারতেস মারামারি লেগেছিল। কিন্তু এই মারামারি তো ষড়যন্ত্র ছিল গার্টুটের, ক্লোডিয়াস বিষ রেখে দিয়েছিল একটা শরবতের পেয়ালায়, সেই শরবতের পেয়ালা পানি মনে করে খেয়ে, ড্রিঙ্কস মনে করে খেয়ে গার্টুট তার ওয়াইফ মারা যায়। আর তরবারির আঘাতে মারা যায় হ্যামলেট, লেয়ারতেস আর হচ্ছে কি ক্লোডিয়াস, এই তিনজন। ঠিক আছে, কি উত্তরটা দেব এখন বলেন? গল্পটা বুঝছেন কিনা, গল্পটা কে বুঝছেন বলেন? এখন প্রশ্ন আসলো, আপনারা কয়েকটা কথা শুনেন যেটা চিরন্তন সত্যের মতন। একটা কথা আপনারা শুনেছেন কি, নাইদার এ ল্যান্ডার নর এ বরোয়ার, মানে তুমি পাওনাদারও হইও না, দেনাদারও হইও না। ঠিক আছে, এই যে কথাটা, এই কথাটা হ্যামলেট নাটকের প্রধান নারী চরিত্র কোনটি? হ্যামলেট নাটকের প্রধান নারী চরিত্র পরীক্ষা আসবে না, এখানে প্রধান নারী চরিত্র বলতে অবশ্যই নায়িকা হবে, অফেলিয়া হবে। তারপর যদি সেকেন্ড নারী চরিত্র বলি তাহলে হবে গার্টুট, নায়িকার মা। ঠিক আছে, গল্পটা হচ্ছে সবচেয়ে বড় গল্প, আমি কালকের ক্লাসে পড়াইছিলাম যে সবচেয়ে দীর্ঘ লংগেস্ট প্লে কোনটা শেক্সপিয়ারের, সেটা হচ্ছে কি হ্যামলেট। ঠিক আছে, এখন প্রশ্ন হলো যে এই কথাটা কোথা থেকে আসলো? এটা কিন্তু আপনারা পড়েছেন, ট্রান্সলেশনে অনুবাদে পড়েছেন, নাইদার এ বরোয়ার নর এ ল্যান্ডার, এই কথাটা বলেছিল পলোনিয়াস। পলোনিয়াস এই কথাটা তার ছেলে লেয়ারতেস যখন ফ্রান্সে চলে যায় পড়াশোনার জন্য, ঠিক আছে, যখন ফ্রান্সে যাচ্ছে তখন সে যেন খারাপ মানুষের সাথে না চলে, সে যেন ভালোভাবে চলে, ভালোভাবে থাকে, সেজন্য তার পুত্রকে এই উপদেশটা দিছিল অফেলিয়ার বাবা, লেয়ারতেসের বাবা পলোনিয়াস। তাহলে পরীক্ষায় যদি আসে নাইদার এ ল্যান্ডার
নর এ বড়োয়ার, কথাটি কে বলেছেন? উত্তর হবে পলোনিয়াস। ঠিক আছে, এটা মনে রাখবেন। আরেকটা জ্ঞানী কথা বলেছিল পলোনিয়াস, ব্রেভিটি ইজ দ্য সোল অফ উইট। মানে বগর বগর অনেক কথা না বলে ছোট্ট কথায়, অল্প কথায় যদি আপনি অনেক কিছু বুঝাতে পারেন, সেটার মানে হচ্ছে ব্রেভিটি ইজ দ্য সোল অফ উইট। ঠিক আছে, ব্রেভিটি ইজ দ্য সোল অফ উইট। এখানে খেয়াল করে দেখেন আরেকটা কথা আছে যেটা কোটেশন হিসেবে পরীক্ষায় আসতে পারে, সেটা হচ্ছে আই লাভড অফেলিয়া, 40,000 brother could not make up my love। এই কথাটা বলছিল অবশ্যই হ্যামলেট, কারণ এই যে আমি গল্পটা বলতেছি এই গল্পটার নায়ক হচ্ছে হ্যামলেট, যে কিনা অফেলিয়াকে ভালোবাসতো। তো অফেলিয়া যখন পানিতে ডুবে মারা যায়, তাকে যখন কবরস্থানে সমাহিত করার জন্য নেওয়া হয়, একদিন হ্যামলেট হাঁটতে হাঁটতে দেখে কি একটা কবর, সেখানে গিয়ে দেখি গোমা, সেটা তো তার নায়িকা অফেলিয়া। সে তখন হাউমাউ করে ধস্তাধস্তি শুরু করে অফেলিয়ার ভাই লেয়ারটিসের সাথে। আর সে তখন এই কথাটাই বলে যে আমি অফেলিয়াকে ভালোবাসি, 40,000 ভাইয়ের ভালোবাসাও আমার এই ভালোবাসার সমতুল্য হবে না। ঠিক আছে, 40,000 ভাইও আমার সেই ভালোবাসাটার যদি দাঁড়িপাল্লায় মাপে, তারা পরিমাপ করতে পারবে না। মানে 40,000 ভাইয়ের চেয়েও বেশি আমি তাকে ভালোবাসি, অফেলিয়াকে। আরেকটা কোটেশন আছে, এটা পরীক্ষায় আসার মতন, আপনারা হয়তো এটাও দেখেছেন যে দেয়ার আর মোর থিংস ইন হেভেন অ্যান্ড আর্থ দেন ড্রিমড অফ ইন আওয়ার ফিলোসফি। মানে এই কথাটা হোরেশিওকে হ্যামলেট তখনই বলেছিল যখন তার বাবার প্রেতাত্মাটা আসছিল বা এরকম কিছু রহস্যজনক ঘটনা ঘটেছিল। তখন হ্যামলেট বলেছিল, দেখো হোরেশিও, আমাদের জীবনে এমন কিছু ঘটে যেটা আমাদের চিন্তার বাইরে, মানে আমাদের কল্পনার বাইরে। ধরেন আপনার যেই জিনিসটা আপনার নাগালের বাইরে হয়, তখন এই কথাটা আপনি নিজেও বলতে পারেন, দেয়ার আর মোর থিং ইন হেভেন অ্যান্ড আর্থ বিয়ন্ড আওয়ার লিমিটেশন। মানে আমাদের লিমিটেশনের বাইরেও কি হয়, এরকম অনেক ঘটনা ঘটে। এখন আশা করি বুঝেছেন, এটা নিয়ে তার সমস্যা নেই, পরের গল্পে চলে যাই। আচ্ছা, আশা করি আপনারা বুঝেছেন। এখন আমি পরের গল্পে যাচ্ছি। পরের গল্প হচ্ছে, আর এই গল্পের সেটিং আসছিল না, এই গল্প যেহেতু ডেনমার্কের রাজা বলছে, তাহলে এই গল্পের সেটিং হচ্ছে ডেনমার্ক। মানে গল্পটা সংগঠিত হয়েছিল, পুরো কাহিনীর প্লট, অ্যাকশন সবকিছু ডেনমার্কের ভিতরে হয়েছে। তাহলে যদি বলে সেটিং কোথায়, তাহলে অবশ্যই ডেনমার্ক। আর ডেনিশ প্রিন্স কে? হ্যামলেট। এখন দেখেন, লিটারেচার ক্লাস অনেক ধৈর্য ধরে করতে হয়, কারণ এখানে অনেক জিনিস আছে খুঁটিনাটি যেগুলো পরীক্ষায় আসে। হ্যামলেটের পর আমরা করব অথেলো। অথেলোর গল্প খুব বেশি বড় না, ঠিক আছে। অথেলো ছিল একজন মুর। মুর বলতে বুঝাইছে আফ্রিকান একটা কালো কৃষ্ণাঙ্গ জাতি, ঠিক আছে। আর ওনার পদবি ছিল জেনারেল, উনি সেনাবাহিনীর ছিল জেনারেল, ঠিক আছে। রাজার যে পদাতিক বাহিনী থাকে, সেই পদাতিক বাহিনীতে ছিল জেনারেল। তার ওয়াইফের নাম হচ্ছে ডেসডেমোনা। তাহলে ডেসডেমোনা কে? অথেলোর ওয়াইফ। তারপর দেখেন আমাদের গল্পের এই চরিত্রের ভিলেন যে পুরো কাহিনীটাকে ঘুরাইছে, পুরো গল্পটাকে যার হাত দ্বারা নিয়ন্ত্রিত হয়েছে, সেটা হচ্ছে ভিলেন ইয়াগো, এবং সে হচ্ছে ইমিলিয়ার হাজবেন্ড। ইমিলিয়ার হাজবেন্ড, ইমিলিয়াস হাজবেন্ড। আরেকটা চরিত্রের নাম জানতে হবে, সেটা হচ্ছে ক্যাসিউ, ঠিক আছে। ক্যাসিউ, ক্যাসিউ ছিলেন একজন উচ্চ পদস্থ ব্যক্তি। এখানে পুরো গল্পটাই হচ্ছে সন্দেহের উপর ভিত্তি করে, ঠিক আছে। এই গল্পের থিম হচ্ছে জেলাসি, এর আগে থিম ছিল রিভেঞ্জ। এই অথেলো গল্পের থিম হচ্ছে কি? জেলাসি।
আচ্ছা, হতে পারে নেট সমস্যা করতে পারে, আমার এখানে তো বুঝতে পারতেছি না। এই আমি উপজেলায় থাকি তো, এই একটা সমস্যা, বুঝছেন। আমারটাও তো ওয়াইফাই 10 Mbps। আচ্ছা, তারপরে নেটওয়ালাদেরকে ফোন দেব। ঠিক আছে, এখন দেখেন গল্পটা যেটা বলতে গেছিলাম, এই অথেলো এই কালো কৃষ্ণাঙ্গর সাথে এই সুন্দরী মহিলা, ভেনিসের এই সুন্দরী মহিলা, ঠিক আছে, সে সরি ডেসডেমোনা, এখন ডেসডেমোনা সুন্দরী মহিলা, সে কি ছিল, একজন উচ্চ পদস্থ একজন যে রাজা পদস্থ একজন ব্যক্তির মেয়ে ছিল ডেসডেমোনা। এই ডেসডেমোনা সুন্দরী ছিল, ভেনিসের একজন সুন্দরী। এই সুন্দরী কি করলো, এই অথেলোর প্রেমে পড়ে, কালো মুরের প্রেমে পড়ে, কারণ উনি ছিলেন অনেক সাহসী একজন যোদ্ধা ছিলেন, অনেক তার ভিতরে বীরত্ব ছিল, শিবেলডি ছিল, যার কারণে ডেসডেমোনা তার প্রেমে পড়ে কি করলো, ভেগে তার সাথে চলে আসলো, ওথেলোর সাথে চলে আসলো, একজন কালো কৃষ্ণাঙ্গর সাথে চলে আসে। তো এই চলে আসার পরে কি হয়েছে, তাদের যখন সংসার পাতলো, তারা যখন তাদের আর ইয়েতে চলে আসলো, এই ইয়েগুলোটাই সব ষড়যন্ত্র করে এই গল্পের ট্র্যাজেডি তৈরি করলো। ওথেলো কেসিওকে একটা পদ দিয়েছিল, এই পদটা ইয়াগো চাইছিল, কিন্তু ইয়াগো পায় নাই। এটাই কিন্তু প্রথম ষড়যন্ত্রের মূল কারণ। এই ইয়াগো চাইছিল কেসিওর এই পদটা নিতে, কিন্তু ওথেলো তাকে না দিয়ে কেসিওকে দিছে। তখন সে এই পদের লোভে কি করলো, কেসিওকে একজনের সাথে ষড়যন্ত্র লাগাইয়া তার পদ থেকে সরাইলো। কেসিওকে কি করছে, তার পদ থেকে সরাইছে। শুধু তাই নয়, তার হিংসা শেষ হয়নি, সে ইয়াগোর অথেলোর কানে ইয়াগো লাগাইলো যে ডেসডেমোনার সাথে কেসিওর প্রেম আছে। ঠিক আছে, ডেসডেমোনার সাথে কেসিওর প্রেম আছে, অবৈধ সম্পর্ক আছে, দে শেয়ার দেয়ার ব্যাড, মানে তাদের সম্পর্কটা ইলিগাল। এই ইয়াগো দেখেন কত বড় ষড়যন্ত্রকারী ক্রিমিনাল। সে অথেলো ডেসডেমোনাকে একটা স্ট্রবেরি প্যাটার্ন আর একটা রুমাল দিছিল। ঠিক আছে, অথেলো ডেসডেমোনাকে এই রুমালটা ডেসডেমোনা রুমে একদিন কি করছিল, পড়ে গেছিল ওথেলোর মাথা থেকে। ওথেলোর মাথা ব্যথা করছিল, ডেসডেমোনা তার মাথায় এটা বেঁধে দিয়েছিল, পরে এটা পড়ে গেছিল। এই পড়ে যাওয়া রুমালটাকে কি করছে, সে ওথেলোকে নিয়ে দেখাইছে, বলছে এটা তো আমি কেসিওর ঘরে পাইছি, আর নিশ্চয়ই আপনার ওয়াইফের সাথে কেসিওর সম্পর্ক আছে, না হলে কেসিওর ঘরে কিভাবে আপনার ওয়াইফের রুমালটা যায়। প্রথম কথা হচ্ছে এক, আর দ্বিতীয় কথা হচ্ছে কেসিওকে যেহেতু পদ থেকে সরানো হয়েছে, কেসিও পরামর্শ করতে গেছিল ডেসডেমোনার সাথে। এই যে পরামর্শ করতেছে দুইজন, ইয়াগো কি করলো, দূর থেকে অথেলোকে দেখাইলো যে দেখেন ডেসডেমোনা আর কেসিও মিলে প্রেম করছে, প্রেমের কথা বলছে, তাদের ভিতরে অবশ্যই সম্পর্ক আছে। অথেলো ইয়াগোর কথায় বিশ্বাস করলো এবং পুরোটুকু সত্য মেনে অথেলো কি করলো, ঘরে আসলো, এসে ডেসডেমোনাকে গলা টিপে মেরে ফেললো। ডেসডেমোনাকে কি করলো, গলা টিপে মেরে ফেললো। ডেসডেমোনাকে যে সে গলা টিপে মেরে ফেলছে, পরক্ষণেই এমিলিয়া ইয়াগোর ওয়াইফ আসলো, এসে বলল, স্যার আপনি যা করেছেন ভুল করেছেন, এটা তো আমার হাজবেন্ডের ষড়যন্ত্র ছিল। রুমালটা যেটা আমার হাজবেন্ড দেখিয়েছে, আসলে এই রুমালটা আমি পেয়েছিলাম, পেয়ে আমার হাজবেন্ডকে দিয়েছিলাম, যে এটা কার রুমাল জানি পড়ে গেছে, এটাই সে আপনার ওয়াইফের বিরুদ্ধে ষড়যন্ত্রে রুমালটাকে কাজে লাগাইছে, এই হ্যান্ডকারচিফটাকে কাজে লাগাইছে, এটা সব আমার হাজবেন্ডের প্ল্যান। এটা জানার পর অথেলো তখন কি করলো, নিজেকে হত্যা করে ফেললো। তাহলে পুরো কাহিনীতে হচ্ছে স্ত্রীকে সন্দেহকে ঘিরে, সে সন্দেহ করছে, জেলাসি ছিল ইয়াগোর, আর ছিল অথেলোর সন্দেহ। এই দুইটা জিনিস মিলিয়ে অথেলো গল্পের ট্রেজিক তৈরি করছে। আমরা বারবার বলছি ট্রেজিক মানে হচ্ছে মানে
যুগান্তক পরিণতি, মানে যেটাতে মিলন হবে না। দেখেন নায়িকাকে নায়ক খুন করলো, একদম ইনোসেন্ট ডেসডেমোনাকে খুন করলো অথেলো। আবার অথেলো যখন বুঝতে পারলো সে ভুল করেছে, তখন সে নিজেকে হত্যা করলো। আর ইয়োগো বেঁচে ছিল কি করার জন্য? তার শাস্তি ভোগ করার জন্য। ঠিক আছে, তাহলে এখানে গল্প একদম যদি সহজ ভাষায় বলি, যে অথেলো তার স্ত্রীকে সন্দেহ করে নিজের স্ত্রীকে ইয়াগোর কথা শুনে খুন করে, পরে সে নিজের ভুল বুঝতে মানে যখন সে প্রকৃত সত্য জানতে পারে, সে নিজেকেই খুন করে। একদম সহজ, এটা কিন্তু ছোট গল্প। ঠিক আছে, একদম সহজ। এই গল্পের কোটেশন খুব বেশি ইম্পর্টেন্ট না, কোটেশন পরীক্ষা আসবে না, কারণ বিখ্যাত খুব বেশি কোটেশন নেই, শুধু চরিত্রটা আসতে পারে। এই যারা আছে তারাই কিন্তু গুরুত্বপূর্ণ চরিত্র। অথেলো, ডেসডেমোনা, হ্যান্ডকারচিফ। এখানে একটা বিশাল জিনিস যেটা দ্বারা কি করছে, পুরা জিনিসটাকে হত্যার দিকে টেনে নিছে অথেলোকে ডেসডেমোনা হত্যার ক্ষেত্রে। আরেকটা কথা আছে এখানে, এই যে স্ত্রীকে সন্দেহ করা, পরপুরুষের সাথে কথা বলতেছে দেখি ভাবছে তার সাথে প্রেম আছে, নিজের স্ত্রী রুমালকে অন্যের ঘর থেকে পাইছে দেখে ভাবছে যে নিশ্চয়ই ওর ঘরে আমার স্ত্রী আসা যাওয়া করছিল। এই যে সন্দেহ প্রাতিগ্রস্ততা, এটাকে বলে ওথেলো সিনড্রোম। ডাক্তারের ভাষায় এটাকে বলে ওথেলো সিনড্রোম। এই ওথেলো থেকে ডাক্তারের ভাষায় এটা নেওয়া হয়েছে। তাহলে ভবিষ্যতে যদি আপনার কোনো প্রশ্ন আসে যে ওথেলো ওথেলো সিনড্রোম, যদি কোনো প্রিলি টাইপের প্রশ্ন আসে, তাহলে ধরে নেবেন যে সন্দেহ বাতিগ্রস্ত লোককে ওথেলো সিনড্রোম বলা হয়। এটা যে যদি সাহিত্যে আসবে তা কিন্তু না, এটা গ্রামারেও আসতে পারে। আশা করি বুঝেছেন। হ্যাঁ, আত্মহত্যা প্রথম আমরা দেখলাম অফেলিয়া পানিতে ডুবে মারা গেল। দ্বিতীয় জায়গায় দেখলাম এখানে ওথেলো নিজেকে নিজে খুন করে ফেলল ডেসডেমোনাকে মেরে। এখন দেখেন যে গল্পটা লিখবো সেটা হচ্ছে ম্যাকবেথ। মানুষের জীবনে, আমাদের জীবনে কি আছে? অ্যাম্বিশন আছে। ঠিক আছে, আমাদের জীবনে যখন অ্যাম্বিশন ছাড়া কিন্তু আমরা জীবনে কখনোই সফল হতে পারি না। কিন্তু আপনার জীবনে যখন হাই অ্যাম্বিশন থাকবে, হাই অ্যাম্বিশন বুঝেন তো, যেটা হচ্ছে আনকন্ট্রোলেবল, যেটা আপনি কন্ট্রোল করতে পারছেন না, এটা আপনাকে চূড়ান্ত ধ্বংসের দিকে ডেকে নিয়ে যাবে। এই হাই অ্যাম্বিশন কখনোই মানুষকে ভালো দিকে পরিচালিত করে না। এর প্রমাণ হচ্ছে ম্যাকবেথ। কারণ কি জানেন, ম্যাকবেথের এত অ্যাম্বিশন ভিতরে ঢুকেছিল যে শেষ পর্যন্ত সে ডেমন হয়ে গেছিল। তার সামনে যাকে পাচ্ছে ক্ষমতায় টিকে থাকার জন্য তাকেই খুন করছে। অথচ সে ছিল একজন জেনারেল। সে জেনারেল থেকে রাজা হওয়ার পর অন্যায়ভাবে সে রাজার ক্ষমতায় টিকে থাকার জন্য মানুষের পর মানুষ সে খুন করতে থাকে। এই খুনের গল্প, প্রতিশোধের গল্পই আমরা শুনবো ম্যাকবেথে। ম্যাকবেথের গুরুত্বপূর্ণ চরিত্র হচ্ছে থ্রি উইচেস, তিনজন ডাইনি। ঠিক আছে, তিনজন পরি না, তিনজন শাকচুন্নির মতন ডাইনি যেটাকে বলি আমরা, উইচ। তারপর হচ্ছে লেডি ম্যাকবেথ, লেডি ম্যাকবেথ। আর হচ্ছে এখানে ম্যাকডাফ, ম্যাকডাফ যে ম্যাকবেথকে হত্যা করে, ডানকান স্কটল্যান্ডের রাজা। ঠিক আছে, আর হচ্ছে ম্যাকবেথ। তাহলে এখানে ম্যাকবেথ হচ্ছে গল্পের কি প্রোটাগনিস্ট বা নায়ক আপনি বলতে পারেন। ডানকান হচ্ছে কিং অফ স্কটল্যান্ড। এটা ওই ইয়ার সাথে প্যাচ লাগাবে না, হ্যামলেটের সাথে প্যাচ লাগাবে না, এটা স্কটল্যান্ডের আর ওটা হচ্ছে ডেনমার্কের। আর ম্যাকডাফ হচ্ছিল উচ্চপদস্থ ব্যক্তি, আর লেডি ম্যাকবেথ হচ্ছে ম্যাকবেথের ওয়াইফ। যে কি করে ম্যাকবেথকে হত্যা করে। আর এখানে দেখেন ম্যাকবেথ গল্পের নায়ক, গল্পের ভিলেন নায়ক বলতে পারেন আর কি, গল্পের ভিলেন নায়ক।
খেয়াল করে দেখেন, এই যে প্রথম 3 উইচেস লিখছি, গল্পে কিন্তু আরেকটা উইচ ছিল, সেটা হচ্ছে 4 উইচেস যাকে বলা হয়, সে ছিল লেডি ম্যাকবেথ। কারণ তার প্ররোচনায় তার হাজবেন্ড এই যে কুকর্মগুলো করার ইন্ধন পায়, তার কারণে তার হাজবেন্ড আসলে এই কাজগুলো করে। পুরো গল্পটাই হচ্ছে একটা রোমান্স আছে, রোমান্স নেই সরি, রহস্য আছে, সাসপেন্স আছে, ব্লাড আছে, তারপর রিভেঞ্জ তো অবশ্যই আছে, যদিও এটা রিভেঞ্জ ট্র্যাজেডি না, ঠিক আছে। এর আগে যে অথেলো পড়াইছি ওটা হচ্ছে ডোমেস্টিক ট্র্যাজেডি, এর আগে যেটা পড়াইছি সেটা হচ্ছে রিভেঞ্জ ট্র্যাজেডি, আর এটা শুধু নরমাল ট্র্যাজেডি, এটা ক্যাটাগরাইজ নাই। ম্যাকবেথের আমরা দেখি যে 3টা ডাইনি একদিন বাতাসের সাথে যাচ্ছিল, এমন সময় ম্যাকবেথ একটা যুদ্ধ জয় করে বাঙ্কু তার বন্ধুকে নিয়ে ফিরে আসতেছিল। তখন এই ওরা প্রথম উইচেসরা বলে ফেয়ার ইজ ফাউল, ফাউল ইজ ফেয়ার, এগুলা বলতে বলতে আসছে, আসার পর ম্যাকবেথের সাথে তাদের দেখা হয়, দেখা হওয়ার পর তারা ভবিষ্যৎবাণী করে, এই ম্যাকবেথ তুমি এখন থেইন অফ ভেনিস আছো, কিন্তু তুমি থেইন অফ কর্ডর হবা, আর তারপর হবা থেইন অফ স্কটল্যান্ড। মানে সর্বশেষ যে ভবিষ্যৎবাণীটা করছিল সেটা ছিল সে স্কটল্যান্ডের রাজা হবে, সে স্কটল্যান্ডের রাজা হবে। বলছে তুমি এখন একটা আসো, তারপরে আবার একটা হবা থেইন অফ কর্ডর যেটাকে বলছি, তারপর তুমি স্কটল্যান্ডের রাজা। তো সে বাসায় আসে, আসার পর খবর পায় যে সে সত্যি সত্যি তার যে যুদ্ধক্ষেত্রে যে বীরত্ব, এই বীরত্বের জন্য সে থেইন অফ কর্ডর হয়ে গেছে, ঠিক আছে। মানে সে একটা অঞ্চলে তাকে সম্মান দেওয়া হয়েছে, পদবি দেওয়া হয়েছে যে সে প্রদেশটার পরিচালনা করবে। তখন সে তার স্ত্রীকে খুলে বলে যে জানো, রাস্তায় 3টা ডাইনি দেখে পাইছিলাম, তারা তো ভবিষ্যৎবাণী করছে আমি স্কটল্যান্ডের রাজা হব। তখন তার স্ত্রীর মাথায় ফোন করে, পৃথিবীতে তো সব ষড়যন্ত্রের অধিকাংশ যদি আমরা সাহিত্যের দৃষ্টিকোণ থেকে বলি সেগুলো হচ্ছে উইমেন, উইমেন ইজ এ ভ্যাম্পায়ার, উইমেন ইজ এ উইচ, ঠিক আছে। ঠিক আমরা দেখেছি আদম হাওয়ার ভিতরে সেই ক্রিমিনালটা হচ্ছে হাওয়া, মানে ক্রিমিনাল বলতে বলতেছি মানে যে ভুলটা করে আর কি, মানব চরিত্রে যে ভুলটা করে, সেই ভুলটা সাধারণত নারী যখন কোনো প্রেরণা দেয় খারাপ কাজ করার জন্য, তখন সেটা ডেডলি হয়ে যায়, ভয়ঙ্কর হয়ে যায়। তখন তার স্ত্রী বুঝালো যে তুমি তো থেইন অফ কর্ডোরা বলছে, তো তাহলে তুমি অবশ্যই স্কটল্যান্ডের রাজা হতে পারো তুমি যদি একটা কাজ করো, সেই কাজটা তাহলে কি? আরে আপকে গেল যে করবো বুঝতেছি না। এখন ঠিক আছে, এখন তো স্পষ্ট লাগতেছে, এটা নেটের সমস্যার জন্য। আচ্ছা সমস্যা নেই, একটু পরে দেখবেন ভিডিওটা ঠিক হয়ে যাবে, ঠিক আছে। এটা হয়তো নেটের সমস্যার জন্য এমন হচ্ছে। তো তখন সে বলে যে তুমি এই যে স্কটল্যান্ডের রাজা তুমি তখনই হতে পারবা যদি এখনের যে রাজা আছে সেই রাজাটাকে মেরে ফেলো। তাহলে এই বুদ্ধিটা, আসল বুদ্ধিটা, মানে আসল যে এখানে ভিলেন, আসল ক্রিমিনাল হচ্ছে আমাদের এই লেডি ম্যাকবেথ আপা, যে কিনা তার হাজবেন্ডকে বলছে মেরে ফেলো, কিং স্কটল্যান্ডের কিং ডানকানকে, একমাত্র ডানকানকে যদি তুমি মেরে ফেলো তাহলে তুমি স্কটল্যান্ডের রাজা হতে পারবা, ঠিক আছে, স্কটল্যান্ডের রাজা হতে পারবা। তখন সে তার স্ত্রীর কথা শুনে সে পরিচিত হয়ে যায়, হয়ে যে হাত হাতে প্ল্যান করে যে স্কটল্যান্ডের রাজা ডানকানকে দাওয়াত দিয়ে বাসায় আনবো, এনেই খুনটা করবো। তখন সে কি করলো, তার প্রাসাদে দুর্গে দাওয়াত দিল কাকে, ডানকানকে, ডানকানকে দাওয়াত দিয়ে আনলো, এনে সে রাতে অন্ধকারে খুন করলো। খুন করার পর সে ক্ষমতাতে চলে গেল স্কটল্যান্ডের।
আর ডানকানের যে দুই ছেলে ছিল ম্যালকম ও ডোনাল্ড, তারা পালিয়ে চলে যায়। শুধু তাই নয়, স্কটল্যান্ডের ক্ষমতায় আসার পর ম্যাকবেথ যাকে মনে হচ্ছে তার শত্রু তাকেই খুন করছে। প্রথম খুনটা সে করে কাকে? তার বন্ধু যে ছিল প্রথম আমরা বলেছিলাম বানকু, এই বানকুকে খুন করতে চায়, কিন্তু সে তার বানকুকে খুন করতে পারে না, তার ছেলেকে মারে। ঠিক আছে, তারপরে দেখা যায় যে সে ম্যাকডাফ নামক এই যে একজন উচ্চপদস্থ ব্যক্তি ছিল, এই ডানকানের প্রতিনিধি ছিল, তার ছেলে মেয়ে সবাইকে মেরে ফেলার পরও তার মানে অশান্তি কাজ করছে। আর সবসময় একটা কথা আছে, নো সিনার ক্যান গো আনপানিশড, মানে কোনো পাপী তার পাপের প্রায়শ্চিত্ত না করে পৃথিবীতে বিদায় হবে না। মানে কোনো পাপী হয়তো তার দ্বারা, নয়তো তার সন্তানের দ্বারা, নয়তো তার কারো না কারো দ্বারা সে তার পাপের প্রায়শ্চিত্ত করতে হবে। নো সিনার ক্যান গো আনপানিশড। সে পাপের প্রায়শ্চিত্ত করছে কিভাবে? তার স্ত্রী দ্বারাই তো তার প্রথম প্রায়শ্চিত্ত শুরু হয়েছে। তার স্ত্রী তাকে পরিচিত করার পরে কিন্তু তার স্ত্রী ইনসমনিয়া রোগে ভোগে শুরু করলো, মানে রাতে ঘুমের ভিতর হাঁটে, অস্থির পায়চারি করে। শুধু তাই নয়, তার স্ত্রী মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে, মেন্টাল যে ভারসাম্যটা, তার এই ভারসাম্যটা ইমব্যালেন্স হয়ে যায়। তখন তার স্ত্রী বারবার হাত ধুতে থাকে আর বলতে থাকে যে সমগ্র আরবের সুগন্ধীও আমার এই হাতকে পরিষ্কার করতে পারবে না। এই কথাটা বলার কারণ হচ্ছে সে যে অন্যায় করছে, সে যে রাজাকে খুন করছে, সেও তো তার হাজবেন্ডের সাথে রাজাকে খুন করলো, সেই যে খুনের রক্ত সে আরবের এই সুগন্ধ দিয়েও ধুয়ে দূর করতে পারবে না। আমরা জানি যে আরবের যে সুগন্ধি সেটা হচ্ছে আতর, যেটাকে বলে, এটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ। বলছে all the scent of Arabia will not sweeten this little hand, মানে সমগ্র আরবের এই ইয়াটাও কি করতে পারবে, তার পাপটাকে মোচন করতে পারবে না। তো এদিকে তার স্ত্রী অনেকটা পাগল হয়ে গেছে, প্রায় একদম অবস্থা খারাপ। আর এইদিকে সে ভয় পাচ্ছে তাকে আবানি ডানকানের কোনো ছেলে এসে, দুই ছেলে তো ছিল এবং ম্যাকডাফ ছিল, তারা তাকে আক্রমণ করে। তো সে আবার থ্রি উইচেসের কাছে যায় যে কি হবে, আমার কি হবে, আমি কি ক্ষমতায় থাকতে পারবো? তখন থ্রি উইচেস তাকে বলে, তিনটা জিনিস যদি সঠিক থাকে তাহলেই তুমি ক্ষমতায় থাকতে পারবে। এখন প্রশ্ন আসলে কি সেই তিনটা জিনিস? প্রথম জিনিসটা বলছিল যে ম্যাকডাফ নামক এই ভদ্রলোক থেকে দূরে থাকবা, সেই তোমার জন্য ক্ষতিকারক হতে পারে, বিওয়্যার অফ ম্যাকডাফ, মানে ম্যাকডাফ থেকে দূরে থেকো। দ্বিতীয় কথা বলছিল যে বীরনাম উড, মানে হচ্ছে বীরনাম পাহাড়, পাহাড়টার নাম বীরনাম পাহাড়। বলছে বীরনাম পাহাড় যতক্ষণ না হেঁটে তোমার কাছে আসে। এটা তো অসম্ভব, ভাবছে বীরনাম পাহাড় কিভাবে আমার প্রসাদে আসবে, আমার কাছে আসবে, এটা তো অসম্ভব। তাহলে এটা নিশ্চয়ই আমি অবশ্যই ঠিক থাকবো, রাজা থাকবো, মানে আমাকে কেউ খুন করতে পারবে না। 3 নাম্বার শর্তটা দিছিল যে মহিলার পেটে জন্ম নেয়া মানুষ তোমাকে খুন করতে পারবে না। তো আমরা তো সবাই মায়ের পেটে জন্ম নেই, মহিলার পেটেই সবার জন্ম। তো সে ভাবছে এটা তো অসম্ভব, সবাই তো মানুষের মহিলার পেটে জন্ম নেয়, তাহলে সে নিশ্চয়ই তাকে কেউ মারতে পারবে না, সে অমর থাকবে। অমর বলতে মানে তার তার ক্ষতি কেউ করতে পারবে না, সে রাজত্ব ঠিকই রাখতে পারবে। কিন্তু দেখা যায় যে গল্পে এই যে ডানকানের দুইটা ছেলে ছিল ম্যালকম আর ডোনাল্ড, এই দুই ছেলে মিলে ম্যাকডাফ মিলে কি করলো, এই তার প্রাসাদের দিকে এগিয়ে আসলো। কিভাবে এগিয়ে আসলো? বীরনামের যত গাছ আছে গাছের পাতা দিয়ে ওরা ক্যামোফ্লেজ বানাইছে, মুখটাকে ঢেকে ফেলছে, শরীরটাকে ঢেকে ফেলছে, সব সৈন্যরা ঢেকে ফেলে ওরা সারিবদ্ধভাবে গাছের পাতার সারির মতন সামনে সামনে মার্চ করে এগিয়ে আসছে। তো যারা ম্যাকবেথের সৈন্য ছিল তারা তো কল্পনাও করে নাই যে এই যে গাছের মতন সবুজ যেগুলা, এগুলোর নিচে কি আছে, মানুষ আছে। তাহলে বিনা মোট এগিয়ে আসছে না, কথাটা কিন্তু সাজেস্টিভ ছিল, মানে একটা বলছে কিন্তু আসলে কিন্তু কথাটা হয়েছে অন্যভাবে হয়েছে, পাহাড় হেঁটে আসে নাই, কিন্তু এই পাহাড়ের গাছগাছালি মাথায় নিয়ে কি করছে, ম্যাকডাফের সৈন্যরা আসছে তার কাছে। তাহলে দ্বিতীয় কথাও কিন্তু সে যেটা ভাবছিল সেটা হয় নাই, ওই ইয়ারা যেটা বলছে, উইচিসরা যেটা বলছে সেটা কিন্তু পূর্ণ হয়ে গেছে।
তৃতীয় কথা, যখন তারা যুদ্ধের ময়দানে ম্যাকডাফ আর ম্যাকবেথ একসাথে হলো, বরাবর যুদ্ধ করতে একসাথে হলো, তখন ম্যাকবেথ দম্ভ করে বলছিল, নো ওয়ান বর্ন অফ এ ওম্যান ক্যান কিল মি, মানে নারীর পেটে জন্ম নেওয়া কোনো মানুষ আমাকে হত্যা করতে পারবে না। তখন ম্যাকডাফ বলে যে আমি তো আমার মায়ের পেট থেকে স্বাভাবিকভাবে বের হইনি, না মায়ের পেট থেকে আমি স্বাভাবিকভাবে বের হইনি, আমাকে সিজারিয়ান পদ্ধতিতে বার করা হয়েছে, মানে অন্যভাবে বার করা হয়েছে। দ্যাটস মিন, তাহলে কি হলো, তাকে খুন করতে পারবে। তখন তো সে বলছে আরে এখন তা আমার মৃত্যু নিশ্চিত। তখন ম্যাকডাফ তার মাথা শিরচ্ছেদ করে ফেলে, তার মাথাটা কেটে ফেলে দেয়। গল্পের শেষ। আর এটা থেকে আমরা একটা জিনিসই শিখলাম, যে আমাদের হাই মিশন আমাদেরকে পরিণতির দিকে ডেকে নেয়। এখন এই যে গল্পটা, এই গল্পটার ভিতরে কিছু গুরুত্বপূর্ণ কোটেশন আছে। প্রথম কোটেশনটা বলছিলাম ফেয়ার ইজ ফাউল, ফাউল ইজ ফেয়ার, এটা বলছিল, তারা বলছিল থ্রি উইচেস বলছিল। লেডি ম্যাকবেথ বলছিল যে সমগ্র আরবের যে স্যান্ড, এই স্যান্ডটা দিয়েও আমার পাপকে, এই রক্ত, এই হাতকে পরিষ্কার করতে পারবে না, পবিত্র করতে পারবে না। All the sand of Arabia will not sweeten this little hand. ম্যাকবেথ যখন যুদ্ধের প্রস্তুতি নিচ্ছিল ম্যাকডাফের বিরুদ্ধে, ম্যালকমের বিরুদ্ধে, এমন সময় কার মৃত্যুর খবর আসলো? ম্যাকবেথের স্ত্রীর মৃত্যুর খবর আসলো, যে রানী মারা গেছেন। তখন বললো আমি একটু পরে যুদ্ধ করতে বের হবো, আর কয়টা দিন পরে মরলে কি হতো, মরার আর সময় পেল না। মানে এখন সে বের হবে যুদ্ধ করার জন্য ম্যাকডাফের সাথে, তার স্ত্রী এই মুহূর্তেই মারা গেছে, আর কয়েকদিন পরে মারা গেলে কি হতো। তখন সে একটা বিখ্যাত লাইন বলছিল, লাইফ ইজ এ টেল টোল্ড বাই এন ইডিয়ট। মানে জীবন একটা হচ্ছে গল্প, যেটা ইডিয়ট বলেছিল, যেটাতে আসলেই কিছু নেই। ফুল অফ হারি সিগনিফাইং নাথিং, মানে আসলে এই জীবনের কোনো মানে হয় না, মিনিংলেস যেটাকে আমরা বলি। তো আশা করি আপনারা এতটুকু বুঝেছেন। কারো কোনো প্রশ্ন আছে? যত দেশ দেখি অবশ্যই এখানে যদি আপনারা বলে যে পুরো গল্পের ক্রিমিনাল কে, এই পুরো গল্পের ক্রিমিনাল হচ্ছে লেডি ম্যাকবেথ। ম্যাকবেথ কি দূরে বাচ্চা কাণ্ড। আচ্ছা পরে কমেন্ট করবো, এখন আর কমেন্ট করছি না, ঠিক আছে? এখন আসেন আমরা এটা মুছে ফেলছি। এখন আমরা যে গল্পটা বলবো সেটা হচ্ছে আপনার জুলিয়াস সিজার। এই যে জুলিয়াস সিজার, এই জুলিয়াস সিজার ছিলেন রোমান সম্রাট, ঠিক আছে? এই জুলিয়াস সিজার ছিলেন রোমান সম্রাট। জুলিয়াস সিজার রোমান সম্রাট ছিলেন দেখে এই গল্পটার যদি আপনার জেনরা বলে, জেনরাটা হবে রোমান প্লে। তাহলে জুলিয়াস সিজার ইজ হোয়াট কাইন্ড অফ প্লে? রোমান প্লে, ঠিক আছে? রোমান সম্রাট ছিলেন জুলিয়াস সিজার, যিনি 2000 বছর আগে রাজা ছিলেন। 2000 বছর আগে রাজা ছিলেন। এই জুলিয়াস সিজারের সাথে বঙ্গবন্ধুর তুলনা করা হয় এই জন্যই যে বঙ্গবন্ধু যাদেরকে ঘিরে ছিলেন, যাদের সাহচর্যে ছিলেন, সেই মানুষগুলো তার সাথে বিশ্বাসঘাতকতা করে 15 আগস্ট তাকে হত্যা করে। ঠিক জুলিয়াস সিজারের সাথে যেসব সিনেটররা ছিল, সেই সিনেটররাই তাকে হত্যা করে। জুলিয়াস সিজারের গল্পের গুরুত্বপূর্ণ 2-3টা চরিত্র নাম জানেন? এগুলো পরীক্ষা আসতে পারে। প্রথম হচ্ছে দেখেন কালপর্নিয়া, জুলিয়াস সিজারের ওয়াইফ, ঠিক আছে? ওয়াইফ অফ সিজার। তারপর হচ্ছে পোর্শিয়া, ব্রুটাসের ওয়াইফ। তারপর হচ্ছে ব্রুটাস, ব্রুটাস ছিল জুলিয়াস সিজারের বন্ধু, ঠিক আছে?
জুলিয়াস সিজারের বন্ধু, সিজার ফ্রেন্ড। 3 নম্বরে যাটা আপনার পড়তে মানে পরীক্ষায় আসার মতন, জুলিয়াস সিজার তো কে পরিচয় দিলাম, রোমান সম্রাট কেসিয়াস। ঠিক আছে, কেসিয়াস ছিল ষড়যন্ত্রকারী, উনি একজন সিনেটর ছিলেন, উনি ছিলেন ষড়যন্ত্রকারী। এখন আসেন গল্পের একদম প্রথম থেকে বলি। জুলিয়াস সিজার যখন ক্ষমতায় আসলেন, যেদিন ক্ষমতার মসনদে বসলেন, ওই দিন একজন গণক তাকে বলছিল যে 15ই মার্চে মানে সতর্ক থেকো, 15 মার্চ তুমি সাবধানে থাকবা। ঠিক আছে, যে 15ই মার্চ তোমার জীবনে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটতে পারে। শুধু তাই নয়, জুলিয়াস সিজারের ওয়াইফ কালপর্নিয়া স্বপ্ন দেখেন যে জুলিয়াস সিজারকে কি করছে, কেউ জানি মেরে ফেলতেছে। ঠিক আছে, আর এইদিকে জুলিয়াস সিজারের বিরুদ্ধে বাকি যে সিনেটররা ছিল, তারা ব্রুটাস, তার খুব ভালো বন্ধু, সেই বন্ধুকে বুঝালো জুলিয়াস সিজার যদি ক্ষমতায় আসে, সে রাজতন্ত্র শুরু করবে, অ্যাবসলিউট মোনার্কি শুরু করবে, প্রজাতন্ত্রের দাম থাকবে না, প্রজাদেরকে সে শোষণ করবে, চলো তাকে মেরে ফেলবে। এই বুঝানিটা ব্রুটাসকে বুঝেছে ক্যাসিয়াস, সাথে আরো কয়েকজন ছিল সাঙ্গপাঙ্গ। সহজ ভাষায় যদি বলি, জুলিয়াস সিজার ছিল রাজা, তাকে ক্ষমতা থেকে সরানোর জন্য কেসিয়াস আর কিছু ষড়যন্ত্রকারী ব্রুটাসকে বুঝালো যে সে রাজা হওয়ার জন্য ফিট না, আর সে যদি ক্ষমতায় থাকে সে জনগণকে শোষণ করবে, সে ভালো রাজা হতে পারবে না, তাকে যেন মেরে ফেলে। এটা বুঝিয়েই 15 তারিখ যেই দিন তাকে মারবে, তাকে কি করলো, মারার প্রস্তুতি নেবে। এমন সময় 15 তারিখ তার ওয়াইফ তাকে বললো, তুমি যেও না, আমি কাল রাতে খুব খারাপ স্বপ্ন দেখছি যে তোমাকে হত্যা করতেছে, তোমার রক্ত দেখেছি। তখন সে যখন চিন্তা করলো না, যাবে না, তখন এই কেসিয়াস, ব্রুটাস আর সবাই মিলে বললো যে আসলে ব্রুটাস জুলিয়াস সিজারকে বুঝালো যে এটা ভুল স্বপ্ন দেখছে। ঠিক আছে, এই যে কাল্পনিক যে স্বপ্নটা দেখছে এটা ভুল, ঠিক আছে, ভুল স্বপ্ন দেখছে। এটা বলে তাকে নিয়ে সিনেটরে বাকি যারা ছিল ষড়যন্ত্রকারী সবাই মিলে তাকে হত্যা করল। সবচেয়ে বেশি জুলিয়াস সিজার কষ্ট পেয়েছে যখন ব্রুটাস তাকে ছুরি দিয়ে আঘাত করছিল, তখন জুলিয়াস সিজার এই শব্দটা বলেছিল, ইউ টু ব্রুট, ব্রুটাস তুমিও। ইউ টু ব্রুটের মানে হচ্ছে ব্রুটাস তুমিও, মানে ইউ টু ব্রুট। যদি এভাবে বলি তাহলে দেখেন এটা আসে, ইউ টু ব্রুট মানে ব্রুটাস তুমিও আমাকে মারতেছো। ওরা তো বুঝলাম যে ওরা আমাকে হত্যা করতেছে, তুমি তো আমার বন্ধু ছিলে, তুমিও আমাকে হত্যা করছো। সে টাকাই ছিল। তো এই জন্যই দেখবেন আমাদের লিটারেচারে যখন আমরা জেন্ডার পড়ি, প্রসিডি পড়ি, বলে যে ব্রুটাস ইজ এ অনারেবল ম্যান। ব্রুটাস ইজ এ অনারেবল ম্যান কথাটা আসলে নিন্দা অর্থে বলা হয়েছে, কারণ সে তো অনারেবল ম্যান হলে তার বন্ধুকে হত্যা করতো না। ঠিক আছে, এটা আপনার প্রসিডিতে পাবেন। এখন এই ইউটিউব রুট এই বললো বলে তো মারাই গেল জুলিয়াস সিজার। তারপর ব্রুটাস কেসিয়াসদের সাথে ঐক্য গঠন করলো, আর এদিকে জুলিয়াস সিজারের পক্ষে দুই একজন দাঁড়ালো, অ্যান্টনি, লুপাটাস এবং আরেকজন। তারা মিলে কি করলো, এই ব্রুটাস আর কেসিয়াসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো। তারা যুদ্ধ ময়দানে এগিয়ে আসলো। তখন ব্রুটাস বুঝতে পারলো যে তাদের সাথে পারবে না, তারা যে জোটটা গঠন করছে তাদের সাথে পারবে না। তখন সে কি করলো, তার যে সঙ্গী যারা আছে, যারা সৈন্য আছে, একজন সৈন্য ছিল স্ট্রাটো, সেই স্ট্রাটোকে বললো যে তুমি আমার উপর ছুরি চালাও, ছুরি চালিয়ে আমাকে হত্যা করো। তখন ব্রুটাসকে হত্যা করে স্ট্রাটো। পরে ব্রুটাস বুঝতে পারে, তার ভুল বুঝতে পারে যে আসলে আমি ষড়যন্ত্র করে আমার বন্ধুকে মারা উচিত হয়নি। ঠিক আছে, আর এদিকে কেসিয়াস কি করে, সেও বুঝে যায় যে তার পরাজয় আসন্ন। সে পিন্ডারাসকে বলে তুমিও আমাকে ছুরি দিয়ে হত্যা করো। তখন পিন্ডারাস তাকে ছুরি দিয়ে তার নির্দেশ মতো হত্যা করে ফেলে। তাহলে এখানেও দেখেন নো সিনার ক্যান গো আনপানিশড, মানে পাপীরা তার পাপের প্রায়শ্চিত্ত পেয়েই ছাড়ছে। এখানে পোর্সিয়া, সে ছিল ব্রুটাসের ওয়াইফ, সে তাকে সবসময় বোঝানোর চেষ্টা করতে, একজন আদর্শ স্ত্রীর ভূমিকা পালন করছিল। আমরা এটা দেখছি, এটা পরীক্ষা আসবে না, জাস্ট একটু বললাম। পোর্সিয়াকে, পোর্সিয়া হচ্ছে ব্রুটাসের ওয়াইফ। কাল্পনিয়া আসতে পারে, যে কাল্পনিয়া ইজ এ ক্যারেক্টার ফ্রম, তখন অপশন দিতে পারে যে কাল্পনিয়া কে। কাল্পনিয়া হচ্ছিল জুলিয়াস সিজারের ওয়াইফ।
কারণ পরীক্ষা আপনারা সবসময় একটা জিনিস পান, দেখেন বিনি বিডি বিসি, এটা আসলে এই গল্পে জুলিয়াস সিজারে বলে নাই, ঠিক আছে? এটা হচ্ছে জুলিয়াস মানে এই গল্পে বলে নাই, কিন্তু এই লাইনটা বলেছে জুলিয়াস সিজার, ঠিক আছে? মানে জুলিয়াস সিজার গল্পে এই লাইনটা নাই, নাটকে এই লাইনটা নাই, কিন্তু এই লাইনটা জুলিয়াস সিজার নামক সম্রাটের মুখ থেকে বের হয়েছিল। এটা একটা লেটিন ফ্রেজ, এর মানে হচ্ছে এলাম, দেখলাম, জয় করলাম। এটা আপনারা জানেন। পরীক্ষায় আসার মতো বিখ্যাত একটা লাইন আছে জুলিয়াস সিজারের, সেটা হচ্ছিল কাওয়ার্ড ডান মেনি টাইমস বিফোর দেয়ার ডেথ, মানে কাপুরুষরা মৃত্যুর আগে বহুবার মরে যায়, এটা জুলিয়াস সিজার বলছিল। কাপুরুষরা মৃত্যুর আগে বহুবার মরে যায়, এটা জুলিয়াস সিজার বলেছিল। এখন আর আমরা দুইটা গল্প পড়ব, পড়ার পরে আমরা পরীক্ষায় চলে যাব। আজকে 10টা প্রশ্ন দিচ্ছি, ঠিক আছে? আপনারা এগুলা পড়লে, বললাম তো গল্পটা শুনেন, পরীক্ষায় সবগুলো আনসার করতে পারবেন। ক্যারেক্টার আসবে এখান থেকে, আর হচ্ছে আপনার চরিত্র আসবে। মেজার ফর মেজার খুব বেশি ইম্পর্টেন্ট না, টেম্পেস্ট ইম্পর্টেন্ট না, মানে এখন যে দুটো পড়াবো এটা খুব বেশি ইম্পর্টেন্ট না, আমি বলেই দিচ্ছি। এখানে প্রথম চরিত্র হচ্ছে, নায়িকা হচ্ছে ইসাবেলা, নায়ক হচ্ছে ভিনসেন্সিও, সে হচ্ছে ডিউক, ভিয়েনার ডিউক। তাহলে এখানে গল্পের সেটিং হচ্ছে ভিয়েনা, অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনাতে এই ভিয়েনা। ইসাবেলা, ভিনসেন্সিও, আরেকটা হচ্ছে অ্যাঞ্জেলো, আরেকটা হচ্ছে ক্লোডিও, আর মারিয়ানা। মাথা ঘুরাইতেছে না এতগুলো চরিত্রের নাম শুনে। ইসাবেলা হচ্ছে নায়িকা, সে হচ্ছে নায়ক, সে হচ্ছে ভারপ্রাপ্ত ডিউক ছিল, যে হচ্ছে গল্পের পুরো মোড় ঘুরাইছে। আর ইসাবেলার ভাই, ইসাবেলার ভাই। এদিকে মারিয়ানা হচ্ছে ইসাবেলার ক্লোডিওর প্রেমিকা, ক্লোডিও প্রেমিক। এখনের যুগে ওয়েস্টার্ন কান্ট্রিতে মানে আমরা যেটাকে বলি ফ্রি সেক্স, এটা একদম সম্পূর্ণ লিগ্যাল, ঠিক আছে? কিন্তু তখন ধর্মীয় দৃষ্টিকোণ থেকে ক্রিশ্চিয়ানিটিতে এটা ছিল নিষিদ্ধ। নিষিদ্ধ থাকার কারণে, এর আগেরটা একটু বলে নেই, ভিনসেন্সিও তার জনগণকে ভালো আছে না খারাপ আছে এটা দেখার জন্য অ্যাঞ্জেলোর হাতে রাষ্ট্রের ক্ষমতা দিয়ে যায়, ডিউক বানায় যায়, অ্যাঞ্জেলোকে ডিউক বানায় যায়, মানে সে হচ্ছে ডিউক, এই প্রদেশের মেইন প্রধান গভর্নর। সে কি করে অ্যাঞ্জেলোকে গভর্নর বানায় সে চলে যায়। চলে যাওয়ার পর দেখা যায় যে ক্লোডিও নামক এক লোককে অবৈধ সম্পর্ক তৈরি করার কারণে মারিয়ানার সাথে, মারিয়ানা তো পছন্দ করতো ক্লোডিওকে, অ্যাঞ্জেলোকে। মারিয়ানা পছন্দ করতো অ্যাঞ্জেলোকে, ঠিক আছে? তো ক্লোডিও এক মেয়ের সাথে অবৈধ সম্পর্ক থাকার কারণে তাকে ফাঁসি দেওয়া হয়। তখনের ধর্ম হিসাব মতে পিউরিটানরা এগুলাকে কি চিন্তা করে যে সম্পর্ক, যে সম্পর্ক ইলিগাল, বিয়ের আগে যদি কেউ ফিজিক্যাল রিলেশন করে সেটা হচ্ছে পাপ। সেই পাপের কারণে ক্লোডিওকে কি করা হয়, ফাঁসি দেওয়া হয়। কে ফাঁসি দেয়? অ্যাঞ্জেলো ফাঁসি দেয়। তখন ইসাবেলা তার ভাই ক্লোডিওকে বাঁচানোর জন্য অ্যাঞ্জেলোর কাছে যায়, কারণ অ্যাঞ্জেলো তো এখন ডিউক, সে যায় যেন তার ভাইকে বাঁচাতে পারে। কিন্তু অ্যাঞ্জেলো বলে যে না, তোমার ভাই যে পাপ করছে ধর্মীয় মতে তোমার ভাই ফাঁসি পাবে। কিন্তু সেই ইসাবেলার রূপে এতটা মোহগ্রস্ত হয়, বলে আমি এক শর্তে তোমার ভাই ক্লোডিওকে মাফ করতে পারি, যদি তুমি আমার সাথে বিছানায় বেড শেয়ার করো। তাহলে দেখেন খেয়াল করে, এখানে ক্লোডিও আর অ্যাঞ্জেলোর ভিতর কিন্তু কোনো তফাৎ নেই। ক্লোডিও আর অ্যাঞ্জেলোর ভিতর কিন্তু এখন কোনো তফাৎ নেই। কেন তফাৎ নেই? ক্লোডিও যাকে ভালোবাসে তার সাথে সে কি করছে, ফিজিক্যাল রিলেশন করছে। এই রিলেশন করার কারণে, বিয়ে ছাড়া ফিজিক্যাল রিলেশন করার কারণে সে কি করলো, তাকে ফাঁসির আদেশ দিল। কিন্তু সে নিজে আরেকজনের বোনকে, ইসাবেলাকে এই প্রস্তাব দিচ্ছে, তাহলে দুজনেই তো সমান পাপী।
ক্লডিও আর অ্যাঞ্জেলো কিন্তু সমান পাবে, কারণ সে ইসাবেলাকেও বলছে যে তুমি যদি আমার সাথে ব্যবসা করো তোমার ভাইকে ছেড়ে দেবে। এই কথাটা আবার সে কি করলো, ভিনসেন্সিওকে বললো, মানে যে ছিল আসল রাজা। বলার ফলে বলছে ঠিক আছে তুমি একটা অভিনয় করো, তুমি বলো যে আমি রাজি। তখন ইসাবেলা গিয়ে বললো ক্লডিও অ্যাঞ্জেলোকে যে আমি আপনার সাথে থাকার জন্য রাজি। তখন সে কি করে, রাতের বেলা সে নিজে না যে মারিয়ানা নামক এক মেয়েকে পাঠায়, যে কি করে এই অ্যাঞ্জেলোকে পছন্দ করে। পরে ঘটনা কোন দিকে গড়ায় শুনেন। ভিনসেন্সিও আসে, এসে অ্যাঞ্জেলোকে বলে, অ্যাঞ্জেলোর বিরুদ্ধে সেম অভিযোগ ওঠে যে অ্যাঞ্জেলো ফিজিক্যাল রিলেশন করছে বিয়ে ছাড়া এক মেয়ের সাথে, কিন্তু সেটা ইসাবেলা ছিল না, সেটা ছিল মারিয়ানা। তো সেম ক্লডিওর যে পাপ অ্যাঞ্জেলোরও একই পাপ, তাহলে অ্যাঞ্জেলোর শাস্তি পাওয়ার কথা, কারণ সে যেহেতু ক্লডিওকে ফাঁসি দিছে। কিন্তু ইসাবেলার সাথে যে সে অন্যায়টা করেছে, ইসাবেলাকে যে সে এভাবে ঘুরিয়েছে, মানে এই যে প্রভোগ করেছে, ইসাবেলা কিন্তু তাকে ক্ষমা করে দেয়। এই যে মেজারটা সে অ্যাঞ্জেলো ক্লডিওর বিরুদ্ধে নিছে, এই মেজার মানে এখানে বিচার ব্যবস্থাটা ইসাবেলা কিন্তু অ্যাঞ্জেলোর বিরুদ্ধে নেয় না। গল্পটাতে এটাই বুঝাইছে, আপনি যখন বিচার করবেন এই বিচারটা আপনাকে জাস্টিসের সাথে করা উচিত। কারণ আপনি একজন বিচারক হলে আপনি বিভিন্ন পারিপার্শ্বিকতা দেখা উচিত। তো অ্যাঞ্জেলো যখন বিচারক ছিল সে কিন্তু পারিপার্শ্বিকতা দেখেনি, সে ক্লডিওকে ফাঁসি দিয়ে দিয়েছে। ইসাবেলা যখন তার পক্ষে ক্ষমাও চায় তখন কিন্তু সে একই পাপ করার জন্য সে একই পাপী হলো ক্লডিওর মতো। যার কারণে দেখা গেছে ভিনসেন্সিও যে আসল রাজা, আসল ডিউক, সে এসে ঘটনাটা সমাধান করলো। পরে অ্যাঞ্জেলিওকে ক্ষমা করে দিলে সে মারিয়ানাকে বিয়ে করে, আর ক্লডিও তার প্রেমিকাকে বিয়ে করে, আর ইসাবেলা বিয়ে করে রাজা ভিনসেন্সিওকে, ডিউককে বিয়ে করে। আশা করি গল্পটা বুঝেছেন। অ্যাঞ্জেলো ওরে বাপ্পার এখানে একটা কথা বলেছিল, খুব সুন্দর একটা কথা বলেছিল ইসাবেলা, যে মিজারেবল হ্যাভ অনলি উইপন দ্যাট স্কোপ, মানে যারা অসহায় তাদের আশা ছাড়া আর কোনো অস্ত্র নেই বা মেডিসিন নেই, মানে এটাকে কি বলে, মেডিসিন নেই, বা হ্যাভ নো বাট মেডিসিন হোপ, মানে তারা হচ্ছে আপনার অসহায়, অসহায়দের একমাত্রই ওষুধ, একমাত্রই ভরসা হচ্ছে কি আশা। আর এই মেজার ফর মেজার একটা জিনিসই বুঝাইতে চাইছে, যে কেউ যদি সে খারাপ হয়, কেউ যদি খারাপ আচরণ করে, আপনিও যদি সেম খারাপ আচরণটা করেন, তাহলে পৃথিবীটা আরো ধ্বংস হয়ে যাবে, আরো নষ্ট হয়ে যাবে। অ্যাঞ্জেলো যে অন্যায়টা ইসাবেলার প্রতি করেছিল, ইসাবেলাও যদি তার সাথে এমন আচরণই করতো, তাহলে মেজার ফর মেজারটা সঠিক হতো না, বিচারটা সঠিক হতো না। এখানে মেজার ফর মেজার বলতে কিন্তু বিচারের বিপরীতে বিচার বুঝাইছে। ঠিক আছে, আশা করি আপনারা বুঝছেন। জুলিয়াস সিজারের দ্বিতীয় ফ্রেজটি, জুলিয়াস সিজারের দ্বিতীয় বিনি বিডি বিসি, আরেকটা লিখছি ইউ টু ব্রুট, দুইটা ফ্রেজ লিখছিলাম। একটা লিখছিলাম এই লাতিন ফ্রেজটা বিনি বিডি বিসি, আরেকটা লিখছি ইউ টু ব্রুট, ব্রুট মানে ব্রুটাস, ব্রুটাস তুমিও, দুইটা লিখছিলাম। হ্যাঁ, এখানে হ্যাপি এন্ডিং আছে। এখন আসেন শেষ গল্প টেম্পেস্ট পর্ব, যেটা হচ্ছে টাজি কমেডি। টেম্পেস্ট মানে হচ্ছে দুরন্ত ঝড়, মানে যেই ঝড় একদম সবকিছু ভেঙে নিয়ে যায়। ঠিক আছে, টেম্পেস্টের নায়িকা হচ্ছে মিরান্ডা, মিরান্ডা নায়িকা, নায়ক হচ্ছে ফার্ডিনান্ড। প্রসপেরো, প্রসপেরো হচ্ছে মিরান্ডার বাবা, মিরান্ডার বাবা এবং নির্বাসিত রাজা, তার ভাই তাকে নির্বাসিত করে, নির্বাসিত রাজা।
এখন কথা হলো তাকে যে নির্বাসিত করে এই লোকটাকে, এই লোকটা হচ্ছে অ্যালেনসো। অ্যালেনসো নামের ভদ্রলোক কি করলো, তার ভাই প্রসপেরোকে ক্ষমতা থেকে সরিয়ে দিল। তাহলে ফার্ডিনান্ড আর মিরান্ডা চাচাতো ভাই বোন। ফার্ডিনান্ড, অ্যালোনসো হলো ফার্ডিনান্ডের বাবা এবং বর্তমান রাজা। গল্পের একটা ব্যাকগ্রাউন্ড আছে। ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে এই ভদ্রলোক তার ভাই প্রসপেরো মানে যে ছিল আসল রাজা, এই রাজাকে ক্ষমতা থেকে সরাইয়া বনে দ্বীপে পাঠাই দেয়, নির্বাসিত করে দেয়। তো বনে যখন পাঠাই দেয় তখন তার মেয়ে খুব ছোট ছিল, সে মিরান্ডাকে নিয়ে একটা দ্বীপে বসবাস করা শুরু করে, প্রসপেরো তার মেয়েকে নিয়ে। মিরান্ডা সে একটা দ্বীপে থাকতো, তাদের সাথে একটা মানে ইয়ে জাতীয় এরিয়াল স্পিড জাতীয় থাকতো, একটা ভৃত্য ছিল, তাদের কাজ করতো আর কি। এই তিনজন দ্বীপে থাকতো। আর অ্যালোনসো ফার্ডিনান্ড জাহাজে করে একদিন যাচ্ছিল, ঘটনাক্রমে তাদের জাহাজ দুর্ঘটনার ফলে তারা এই তার চাচার দ্বীপে মানে অ্যালোনসো তার ভাইয়ের দ্বীপে এসে পৌঁছায়। পৌঁছানোর পর সে কি করে, তার ভাইয়ের সাথে তার সাক্ষাৎ হয়। তখনও কিন্তু সে বুঝে না যে সে যে তার ভাই, কারণ এর আগে আরেকটা ঘটনা ঘটে। ফার্ডিনান্ড প্রসপেরোর মেয়ে মিরান্ডাকে দেখে মিরান্ডা প্রেমে পড়ে যায়, প্রথম দেখায় প্রেমে পড়ে যায়। তো প্রেমে পড়ার ফলে এখানে তাদের প্রেম হচ্ছে। ঘটনাক্রমে অ্যালেনসো এসে ফার্ডিনান্ডকে খুঁজে বের করে পরে আস্তে আস্তে জানতে পারে যে সে প্রসপেরো হচ্ছে তার ভাই, সে তার ভাইয়ের সাথে অন্যায় করেছে। পরে সে তার ভুল বুঝতে পারে। এই অ্যালেনসো বলে যে ভাইয়া চলো ফিরে যাই। তখন তারা ফিরে যায়, তাদের ভিতরে যে দ্বন্দ্ব ছিল সেই দ্বন্দ্বটা শেষ হয়ে যায়, মিরান্ডা আর ফার্ডিনান্ডের মিলন হয়ে যায়। ঠিক আছে, এই জন্য এটা হচ্ছে ট্রাজি কমেডি। এটা এই জন্য এটা হচ্ছে ট্রাজি কমেডি, কারণ দেখেন এখানে ফার্ডিনান্ড আর মিরান্ডা কি হয়েছে, মিল হয়ে গেছে। ঠিক আছে, এখন গল্পে মিরান্ডা আর ফার্ডিনান্ডের ভিতর যে প্রেমটা ছিল, সেই প্রেমটা ছিল লাভ এট ফার্স্ট সাইট কমেডির যেটা প্রথম বৈশিষ্ট্য, যে প্রথম দেখায় প্রেমে পড়বে। তো মিরান্ডাকে বাংলা সাহিত্যের কপাল কুণ্ডলার সাথে তুলনা করা হয়, কারণ সে তো দ্বীপে ছোটবেলায় বাবার সাথে চলে এসেছিল। সে যখন প্রথম ফার্ডিনান্ডকে দেখে, সে কি করে দেখে মানে অবাক হয়ে যায়। সে বলে যে এত সুন্দর মানুষ হয়। কপালকুণ্ডলা যেমন কি করেছিল, তার নায়ককে দেখে এরকম অভিভূত হয়ে গেছিল। গল্পটা একদম খুবই সহজ, যে একটা ভাই আরেকটা ভাইয়ের দ্বারা নির্বাসিত হয়ে দ্বীপে থাকে তার মেয়েকে নিয়ে। পরে তার ভাইয়ের ছেলের সাথে তার মেয়ের দেখা হয় এবং প্রেম হয়। পরে তার ভাইয়েরও দেখা হয়, পরে তারা ভুল বুঝাবুঝি শেষ হয় এবং নায়ক নায়িকার ভিতরে মিল হয়ে যায়। ঠিক আছে, আশা করি আপনারা বুঝেছেন। এখন প্রথমটার অ্যান্সার দেন, প্রথমটার অ্যান্সার দেন। অথেলো গেভ ডেসডেমোনা ড্যাশ এজ এ টোকেন অফ লাভ। ভালোবাসার চিহ্ন হিসেবে অথেলো কি দিয়েছিল? বি, বি কি? হ্যান্ডকারচিফ। ওয়ানের অ্যান্সার বি। আচ্ছা, যারা জানেন না তাদেরকে বলি যে ওথেলো ভালোবেসে ডেসডেমোনাকে তার মায়ের একটা রুমাল দিছিল। ঠিক আছে, এই রুমালটা আবার তার মাকে এক জাদুকর মহিলা দিছিল। তো এই জাদুকর মহিলা অথেলোর মাকে দিছিল রুমালটা, অথেলোর মা আবার অথেলোকে দিছে। অথেলো ভালোবাসার স্মৃতিস্বরূপ ডেসডেমোনাকে দিছে। তাহলে রুমালের ইংরেজি হচ্ছে কি? হ্যান্ডকারচিফ। তাহলে প্রথমটার আনসার হচ্ছে হ্যান্ডকারচিফ। দ্বিতীয়টা দেখেন কি বলছে, এলিজাবেথ ট্র্যাজেডি কিসের বিষয়বস্তুর উপর থাকে? এলিজাবেথ ট্র্যাজেডি কি বিষয়ের উপর থাকে? এলিজাবেথ ট্র্যাজেডি থাকে যে বিষয়টার উপর, সেটা হচ্ছে রিভেঞ্জ।
2 নাম্বার হচ্ছে বি রিভেঞ্জ, সরি 2 হচ্ছে এ রিভেঞ্জ, 2 এ, 2 এর आंसर হচ্ছে এ। 3 নম্বরে দেখেন কে বলছিল এই কথাটা, there are more things in heaven and earth ratio than are dreamed of in our philosophy। 3 এর आंसर বলেন। তিনের आंसर কি দিবেন? 3A। তিনের आंसर হচ্ছে 3A। আচ্ছা এটা বুঝাচ্ছি, হরেশিওকে সে এই কথাটা বলছিল, বন্ধু আমরা যা দেখি তার কল্পনার বাইরেও কিছু সত্য আছে, সেটা বুঝাতে কিন্তু সেই কথাটা বলছিল, there are more things in heaven and earth ratio than are dreamed of in our philosophy। 4 आंसर করেন। চাল লাল দেখে ফাল মারছে, কি সেই লালটা আমি দেখি তো। 3A 4B হ্যামলেট এই কথাটা বলছিল, there is a divinity that shapes our end, এটা হ্যামলেট বলছিল। কিং হ্যামলেট তার বন্ধু, সরি প্রিন্স হ্যামলেট তার বন্ধুকে হরেশিওকে সেই কথাটা বলছিল। আসলে আমাদের হাতে অনেক কিছুই নেই, ঠিক আছে, পরিস্থিতি বা কপাল আমাদের অনেক জিনিস নিয়ন্ত্রণ করে। 4 হচ্ছে বি হ্যামলেট। 5 এর आंसर দেন, 5 आंसर দেন। 4B সবাই পারছেন, 5 এর आंसर দেন। ফাইভের आंसर কি দিছেন? ট্র্যাজেডি। এই তো একটা ভুল आंसर দিছেন, ট্র্যাজেডি না, ফাইভ কমেডি না। আচ্ছা বলছে উইলিয়াম শেক্সপিয়ার কেন এত বিখ্যাত হয়েছে, কি জন্যের জন্য? তার ড্রামাগুলো আসলে কি জানেন, বুর্জুয়া শ্রেণীর ড্রামা ছিল। বুর্জুয়া শ্রেণী হচ্ছে যারা একদম গরিবও না আবার খুব বেশি ধনীও না, মানে ধরেন মধ্যবিত্ত শ্রেণীদের ভিতরে উন্নত শ্রেণীদেরকে আমরা বলি বুর্জুয়া শ্রেণী। তো সে আসলে বুর্জুয়া শ্রেণীর মানুষের ড্রামা লিখছে দেখি সে এত বিখ্যাত হয়েছে। বগুড়ার ড্রামা, বগুড়ার ড্রামা না, বুর্জুয়াস ড্রামা, বগুড়ার ড্রামা। আচ্ছা ধরে নেন বগুড়ার ড্রামায় आंसर, ঠিক আছে। তারপর একটা आंसर কি হবে? ইয়াকো ইজ এ ভিলেন। ভিলেনটা কোথায়? ইন অথেলো, ইন অথেলো।
যাক, হ্যাঁ একটা প্রশ্ন ছিল, এটা কিন্তু আরেকটা প্রশ্ন যে শেক্সপিয়ার কেন বিখ্যাত ফর হিজ প্লে। ওই অপশনে কিন্তু তখন বর্জুয়া ড্রামা ছিল না। আপনি যে প্রশ্নটা করছেন যে আপনি তো আরেকটাতে প্লে বলছিলেন, তখন তো অপশনে বর্জুয়া ড্রামা ছিল না। এখানে কিন্তু দেখেন শ্রেণী বিভাগ করে দিছে, একটা কমেডি বলছে, একটা ট্র্যাজেডি বলছে, একটা বর্জুয়া ড্রামা বলছে। আর ওই প্রশ্নটা ছিল শেক্সপিয়ার কেন বিখ্যাত, সেটাতে অ্যান্সার ছিল প্লে, কিন্তু বর্জুয়া ড্রামা ছিল না। ভিলেন ইন অথেলো। আচ্ছা, সরি সরি, এখানে একটা ভুল হয়েছে, দেখেন শেক্সপিয়ার ওয়াজ ফেমাস ফর অল বাট মানে হচ্ছে ব্যতীত, অ্যাকসেপ্ট। অল বাটের মানে হচ্ছে ব্যতীত। তাহলে উইলিয়াম শেক্সপিয়ার বিখ্যাত হচ্ছে কমেডির জন্য, ট্র্যাজেডির জন্য, কিন্তু কিসের জন্য বিখ্যাত না? বুর্জুয়া ড্রামার জন্য বিখ্যাত না। ঠিক আছে, থ্যাংক ইউ নুসরাত জাহান পারো, আপনি ভুলটা ধরাই দিচ্ছেন। আমি আবারও বলছি, দেখেন এখানে কি বলছে, শেক্সপিয়ার ওয়াজ ফেমাস ফর অল বাট ওয়ান অফ দ্য ফলোইং। অল বাট মানে হচ্ছে বাদে, ব্যতীত, অ্যাকসেপ্ট, এটার মানে হচ্ছে। তাহলে সে বিখ্যাত কমেডির জন্য, সে বিখ্যাত ট্র্যাজেডির জন্য, কিন্তু সে বিখ্যাত না বুর্জুয়া ড্রামার জন্য। কিন্তু আমরা আবার এটাও পড়ছি যে উইলিয়াম শেক্সপিয়ার যে ড্রামাগুলো লিখছিল, সেই ড্রামাগুলা সাধারণত বুর্জুয়া শ্রেণীকে রেপ্রেজেন্ট করে। কিন্তু এখানে অপশনে খেয়াল করে দেখেন, হ্যাঁ কথা উল্টে গেছে, আমি অল বাট লেখাটা দেখি নাই, অল বাট লেখাটা আমি দেখি নাই। উইলিয়াম শেক্সপিয়ার ওয়াজ ফেমাস ফর কথাটা বললে অবশ্যই প্লে দিবেন, কিন্তু অল বাট থাকলে তো আপনি প্লে দিতে পারবেন না। অল বাট কথাটা বললেই পুরো কথাটাকে উল্টা বুঝায়, মানে কি ছাড়া বিখ্যাত। এখানে খেয়াল করে দেখেন অপশানে, প্রশ্নটা একটু খেয়াল করুন। অল বাট মানে হচ্ছে বাদে, তাহলে সে কমেডির জন্য বিখ্যাত, ট্র্যাজেডির জন্য বিখ্যাত। তাহলে কোনটার জন্য সে বিখ্যাত না? বুর্জুয়া ড্রামার জন্য। আমি কিন্তু প্রশ্নটা যখন করছি বুর্জুয়া ড্রামাটা দেখিনি। এখন দেখেন এরপরেরটা হচ্ছে ওথেলো ইজ এ, সরি, ইয়াগো ইজ এ ভিলেন ইন ম্যাকবেথ। থ্রি উইচেস আর ফ্রম, থ্রি উইচ কোথায় পাইছিলেন? মুশফিকা নাহারপুরি, সরি মনি। বুর্জুয়া ড্রামাটা শুনেন, এটা এটা পজিটিভ অর্থে বলছে না, বাক্যটা নেগেটিভ অর্থে বুঝাইছে। অল বাট মানে হচ্ছে বাদে, তাহলে অল বাট থাকলে এখানে কনফিউজড হয়ে না। সেভেন এর অ্যান্সার, কালকে পরীক্ষা হবে, অবশ্যই আপনাদের কালকে রাতে পরীক্ষা হবে। সেভেন এর আনসার থ্রি উইচেস আর ফ্রম ম্যাকবেথ, অবশ্যই ম্যাকবেথ থেকে। 8 নাম্বার হচ্ছে কিং হ্যামলেট ইজ এ কিং অফ ডেনমার্ক। নয় নাম্বার টেম্পেস্ট মিন্স, 9 নাম্বার কি লিখছেন আনসার? ভায়োলেন্ট স্ট্রম।
10 নাম্বার আর 11 নাম্বার आंसर দেন। লাইফ ইজ এ টেল টোল্ড বাই অ্যান ইডিয়ট, সেড বাই কে বলছিল? নয় মানেই বুঝিনি। আচ্ছা, নয় মানেই বুঝিনি। নয়ের মানে বুঝিনি কেন? নয় মানে হচ্ছে এখানে দেখেন টেম্পেস্ট মানে কি? টেম্পেস্ট শব্দটা মানে কি? টেম্পেস্ট শব্দটা মানে কি? টেম্পেস্ট শব্দটার মানে কি? টেম্পেস্ট শব্দটার মানে হচ্ছে ভায়োলেন্ট স্ট্রম। ঠিক আছে, প্রচন্ড ঝড়কেই টেম্পেস্ট বলা হয়। লাইফ ইজ এ টেল টোল্ড বাই অ্যান ইডিয়ট, এই কথাটা বলছিল ম্যাকবেথ। এটা ম্যাকবেথের সলিলিকুই, মানে মনে মনে বিড়বিড় করে যেটাকে বলে সেটাকে বলে সলিলিকুই। 11 নাম্বারটা বলেন। ডানকান ইজ এ কিং অফ স্কটল্যান্ড। ডানকান ইজ এ কিং অফ স্কটল্যান্ড। 11 নাম্বার आंसर দিই, তারপর আমরা ক্লাস ক্লোজ করে দিব। আচ্ছা, কনফিউশন হবে না, কনফিউশন বারবার বলি। ডানকান হচ্ছে স্কটল্যান্ডের রাজা আর হ্যামলেট হচ্ছে ডেনমার্কের রাজা। কিং হ্যামলেট হচ্ছে ডেনমার্কের রাজা। কিং হ্যামলেট যদি বলে তাহলে হবে ডেনমার্কের রাজা। এই দুইটাতে আপনার পরীক্ষার হলে কিন্তু কনফিউজড হবেন। আবার বলছি, ডানকান স্কটল্যান্ড, ডিএস ডিএস এভাবে মনে রাখেন। ডানকান হচ্ছে স্কটল্যান্ড আর যেটাকে বলছিলাম কি যে বলে ওইটারে, কিং হ্যামলেট। এই কিং হ্যামলেট হচ্ছে আপনার ডেনমার্কের রাজা। হ্যামলেটের সাথে ডেনমার্কের সম্পর্ক, হ্যামলেটের সাথে ডেনমার্কের সম্পর্ক। আর কোটেশন যেগুলো আসছে বারবার ভিডিওটা দেখলে আপনার কোটেশন এগুলো দেখবে না, নতুন করে মনে রাখা লাগবে না। আর নুসরাত জাহান পারুকে ধন্যবাদ। আমি অল বাট লেখাটাই দেখিনি, কিন্তু আমরা জানি যে 16 শতক হচ্ছে বুর্জুয়া শ্রেণীদের উত্থানে হয় 16 শতকের শেষের দিক থেকে। ঠিক আছে, বুর্জুয়া শ্রেণীতে বুঝেন যে শ্রেণীটা হচ্ছে মানে একদম ধনীও না আবার মধ্যবিত্তও না। তো যার কারণে আমি ভাবছি বুর্জুয়া ড্রামা বলছে, কিন্তু অল বাট লেখাটা আমি মানে পড়ি নাই বই স্লাইডে, তো উনি দেখাইছে, এই জন্য ধন্যবাদ। ঠিক আছে, না ইটস ওকে না, আমি যখন পড়াবো এটা আমার দায়িত্ব থাকবে যে প্রতিটা জিনিস আপনাদের ইনস এন্ড আউট আমাকে ক্লিয়ার করতে হবে। ঠিক আছে, সবাই ভালো থাকেন। কালকে পরীক্ষা হবে, অবশ্যই গুগল ফর্মে পরীক্ষা হবে, কারণ গুগল ফর্মে পরীক্ষা না দিলে আপনারা তো এভাবে পরীক্ষাই দেন না সবাই, আর গুগল ফর্মে না হলে তো আরো সমস্যা, আগ্রহই পান না খুঁজে। শুধু কালকে এটা না, কালকে গ্রামার পরীক্ষা হবে, যারা গ্রামার বেসের পরীক্ষার্থী আছেন সবাই তাহলে ভালো থাকেন। একটাই কথা, লাইফ ইজ এ টেল টোল্ড বাই অ্যান ইডিয়ট, আসলেই কিন্তু কথাটা সত্য। ঠিক আছে, ভালো থাকেন সবাই, সবার জন্য অনেক শুভকামনা।